নমস্কার। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। প্রথম অংশে আজ আরও একটি ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। পরবর্তী অংশে থাকবে আগামীর অভিমুখ, হু এর ভূমিকা কি হতে চলেছে আগামীতে। আমাদের সতর্ক থাকতে হবে, আনন্দিত হওয়ার কিছু নেই। পাশাপাশি আমাদের দালাল বাজারি পত্রপত্রিকা যেভাবে আবার উঠে পড়ে লেগেছে, ক্যান্সার ভ্যাকসিন থেকে শুরু করে বিভিন্ন রকমের ড্রাগ বাজারে আসছে, তার উপরে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। রাত্রি ৮টা শেষ সহযোদ্ধাটিও ফিরে গেছেন কথা বলে, বই সংগ্রহ করে। বইমেলা থেকে আজকের মতো ফিরে আসার প্রস্তুতি। টয়লেট সারতে গিয়ে সেখানে ধূমপানরত বেশ কিছু পুলিশ কর্মীকে আরও একবার সচেতন করা। প্রতিদিনই করে বিভিন্ন পুলিশ কর্মী ডিউটিতে থাকেন সেখানে। তারপরে বিধাননগর থেকে অটোতে উঠে পড়া, বিধাননগরের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে করুণাময়ী থেকে অটোতে উঠে বসা। অটো চলতে শুরু করলো। আমার সহযাত্রী এক নারী, তার কন্যা সন্তান, তার হাতে বই, সে খুব ছল বই কিনেছে। এবং আরও একজন যুবতী, সেই মহিলাটির কোনো আত্মীয়া, বোনও হতে পারেন। কিছুক্ষণ পরেই গল্প শুরু হলো। ওরা নিজেদের মধ্যে গল্প করছে। একটি চলচ্চিত্রের প্রসঙ্গ এলো। কোনো একটি পোস্টারে দেখে মহিলাটির মায়ের মনে পড়ল। কী চলচ্চিত্র সেই নামে যাচ্ছে না। সেই চলচ্চিত্রটি তার এত ভালো লেগেছে, সেই মহিলাটির, সেই মায়ের, সেই নারীর, তার সেই ভালো লাগার অনুভূতি সামনে বসা যুবতীটির সঙ্গে তিনি ভাগ করে নিচ্ছেন। চলচ্চিত্রের কাহিনীটি সংক্ষেপে বলি আপনাদের, কাহিনীটি অত্যন্ত জরুরি, নইলে মূল বিষয়টা ধরা যাবে না। সেই চলচ্চিত্রে কোনো একটা গ্রামে একটি বিকলাঙ্গ শিশু জন্মেছে। 2 মাথা 4 হাত। সেই শিশুটিকে নিয়ে গ্রামের কিছু মাতব্বর তারা ব্যবসা করছে। তাকে লক্ষ্মী বলে বা ভগবানের রূপ বলে অভিহিত করে, আপনারা হয়তো চলচ্চিত্রটি দেখে থাকবেন। যাই হোক, ব্যবসা চলছে, মুনাফাবাজি চলছে। এবার সেইখানে 4 জন ডাক্তার, তারা নাকি জুনিয়র ডাক্তার, জনসেবায়, স্বাস্থ্য সেবায় নিয়োজিত জুনিয়র ডাক্তার, সেই গ্রামে কোনোভাবে পৌঁছে যান। তখন তারা লক্ষ্য করেন একটি যমজ, মানে টুইন, যেভাবে জন্মেছে আর কি, সিয়ামিস টুইনও বলতে পারেন, ঠিক আমি জানি না চলচ্চিত্রটিতে কী দেখানো হয়েছে, কারণ আমি দেখিনি সেটি, আমি ওসব দেখি না। তো এবার শিশুটিকে, তার নাকি শরীর খারাপ, র্যাশ ট্যাশ উঠেছে এরকম মনে হচ্ছে। সেই জুনিয়র ডাক্তার একজন গোপনে, মানে মাকে কিছু ওষুধ দিল, কারণ শিশুটিকে 100 টাকা করে দিলে নাকি কাছে যাওয়া যায়। তো একটু বেশি টাকা দিয়ে শিশুটিকে নাকি তারা ছুঁয়ে দেখলো এবং দেখলো জ্বরে নাকি গা পুড়ে যাচ্ছে। তারা তো জানে যে এটা ভগবান টগবান নয়, ওটা ব্যবসার জন্য ভগবান বানিয়ে, যেহেতু 2 মাথা 4 হাত এরকম আর কি, জোড়া আর কি। তো সেটা তো আমরাও জানি,
ভগবান টগবান এরকম হয় না। যাই হোক, তো তারা তো এবার এই ব্যবসাটাকে তো বন্ধ করা উচিত, কারণ তাদের মধ্যে মানবতা জেগেছে যে এই শিশুটিকে অপারেশন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এইবার তো ওখানে মাতব্বর ব্যবসায়ীরা আছে, তারা তো এটা চাইবে না, কারণ এখান থেকে তারা ব্যাপক উপার্জন করছে, নাকি 90% তারা নিয়ে নিচ্ছে, আর গরিবের ঘরের বাচ্চা, তথাকথিত নিচু জাতের বাচ্চা, সেই মা গরিব বলে 10% দিচ্ছে, তাতেই তারা খুশি। তারাও চাইছে না যে ব্যবসাটা বন্ধ হোক। তবুও শিশুটির গায়ে জ্বর, র্যাশ ট্যাশ উঠেছে। এই মানবিকতার জায়গা থেকে জুনিয়র ডাক্তাররা গোপনে মায়ের সঙ্গে দেখা করে তাকে একটি ওষুধ দিয়ে বলে, ওই বুঝতেই পাচ্ছেন জ্বরের ওষুধ কি হতে পারে, দিয়ে বলে, তারপরে ভিডিও দেখায় মোবাইলে, এই দেখুন এরকম শিশুকে আমরা অপারেশন করে ভালো করেছি, সুস্থ জীবন দিয়েছি। তো এই রকম করে মায়ের সঙ্গে কথা বলে। মা তো অসহায়, সে কী করবে। এই পর্যন্ত গিয়েই যখন তিনি গল্পটা শেষ করতে চাইছেন, সেই সময় এই অধম, যার নাম দেবাশিস লাহা, তিনি ইন্টারভিন করলেন, বা আপনারা মনে করতে পারেন ইন্টারফিয়ার করলেন। কি বললাম আমি? হ্যাঁ, এরকম ধর্ম ব্যবসা তো হয়েই থাকে, নতুন কিছু নয়। দেব শিশু বলে একটি চলচ্চিত্রও হয়েছে, হ্যাঁ ওইটি আমি দেখেছিলাম। কিন্তু আপনারা কি জানেন এই ছোট্ট একটা বিষয়কে দিয়ে কত বড় ব্যবসা, হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়নের ব্যবসাকে ওরা চাপা দিয়ে দিচ্ছে? এই রকম জোড়া শিশু, সিয়ামিজ টুইন বলুন আর যাই বলুন না কেন, যে নামেই ডাকুন না কেন, কটা জন্মায় বলুন তো দেশে? আর কটা জন্মালে কত কোটি টাকার ব্যবসা হয় এদের নিয়ে? কিন্তু আপনি কি জানেন এই রকমভাবে করোনা ভ্যাকসিন গুঁজে দিয়ে, বাধ্যতামূলক নয় তা সত্ত্বেও প্যানিকবাজি করে মিডিয়াকে দিয়ে, সিরাম ইনস্টিটিউট এবং তার যে প্রাণপুরুষ ভ্যাকসিন বিনিয়োগকারী মানবতাবাদী বিল গেটস মহাশয় কত হাজার কোটি টাকা লুটে নিয়েছে ব্যবসা করে, যার কোনো রকম প্রাণের কোনো ভয়ই ছিল না, সর্দি কাশি। আবার যদি গভীরে যাওয়া যায়, সেটাও আসলে ট্রিটমেন্ট প্রোটোকলের খপ্পরে পড়ে, প্যানিকের খপ্পরে পড়ে সাধারণ সর্দি কাশি যা আগেও হয়েছে, সেটাকেই একটা অদ্ভুত রকম আকার দিয়ে, যে সব তথ্য আমাদের কাছে আছে, দিয়ে কেমন করে গুঁজে দিল, সেইটা কি আপনার মনে হয়নি? আপনি ছোটোখাটো গ্রামের একটা ব্যবসা, আন্তর্জাতিক তো নয়, গ্রামের মধ্যেই সীমাবদ্ধ কিছু ধান্দাবাজ মানুষের করে খাওয়াটাকেই বড় বলে মনে হলো। সঙ্গে সঙ্গে মহিলার রিয়াকশন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি এটা ভেবেছি। জানেন, আমরা ভ্যাকসিন নিতে চাইনি, সেই সময় পুরুলিয়া যাওয়ার দরকার পড়েছিল আমাদের, তাই আমাদের নিতে হলো, জোর করল। আমি বললাম, জোর কারা করেছে এবার তাদের বলুন। ওরা বলবে, না আমরা জোর করিনি, প্রমাণ কোথায়? তারপরে আমি আমার বক্তব্য বলা শুরু করলাম, পার্শ্ব প্রতিক্রিয়া থেকে শুরু করে যা যা ঘটছে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে। তিনি তখন অনর্গল বলে চলেছেন, জানেন আমার মা কিন্তু ভ্যাকসিন নেয়নি, আমি নিয়েছি, পুরুলিয়া যেতে হয়েছিল, বাবা নিয়েছে। বাবার কি হলো জানেন? ভ্যাকসিন নেওয়ার 4-5 মাসের মধ্যে লাং ক্যান্সার ধরা পড়ল, ফুসফুসের ক্যান্সার। তাও আবার কি, ধরা পড়ল তো একেবারে লাস্ট স্টেজ, জলের মতো টাকা বেরিয়ে গেল, কিন্তু তিনি আর ফিরে এলেন না। আমি বললাম, এই তো আপনি খেয়াল রেখেছেন, আপনাকে পেয়ে আমি আমার কথাগুলো আপনাকে বললাম। কিন্তু জানেন, সমস্যা হচ্ছে এটাই, আমাদের মধ্যে সন্দেহ হলেও সেগুলোকে সমর্থন করার মানুষ বা বোঝার মানুষ আশপাশে এত কম বলে সেইভাবে বলা হয়ে ওঠে না, প্রতিবাদ করা যায় না। আরও অনেক কথা হলো, তো আমরা কিভাবে লড়াই করেছি সেটা বললাম। উনি তো বেশ আগ্রহী হয়ে উঠলেন। তখন আমি আমার ইউটিউবের কথা বললাম,
অতটা সংক্ষিপ্ত জার্নি, তার মধ্যে যতটা বলা যায়, এই যে ঘটনাগুলো, এবং উনি সেটা নিজেও বললেন যে আমার ওটা ভৌ নেওয়ার পরে, মানে উনি ভ্যাকসিনই বলেছেন, আমি ভৌ বলছি, তারও করোনা হয়েছিল এবং তিনি মারাত্মক রকম কষ্ট পেয়েছিলেন। আমি বললাম সতর্ক থাকুন, প্রাকৃতিক পন্থায় ফেরুন, এরপরে ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া হবে একই রকম কায়দায়। তখন উনি বললেন খেপেছেন, আর ওদিকে যাচ্ছি না। বেশ ভালো কথা। তো প্রশ্ন হচ্ছে, আমি এই কারণে এটা বললাম যে মানুষ কিন্তু কেউ না কেউ, সবাই না হলেও তাদের প্রিয়জনকে হারাচ্ছেন। তাই পথে ঘাটে শুধু মঞ্চ দরকার নেই, পথে ঘাটে সুযোগ পেলেই বা প্রসঙ্গ তুলুন। দেখবেন এই যে আমি আমার হাতে গরম একটি উদাহরণ বললাম, যেটা আমার সঙ্গে ঘটল, তো এইভাবে কিন্তু পেয়ে যাবেন। তাই আগামীতে যে ভয়ঙ্কর দিন আসতে ভয় দেখাচ্ছে না। আমি এরপরে যা বলবো শুনলে তো চমকে যাবেন, কি করছে ওরা, কি করতে চলেছে। তাই সবে লড়াই শুরু হলো বলে আমার মনে হচ্ছে। আমার এখন মনে হয় জানেন, আমি আজকেই শুরু করলাম, কালকে শূন্য আমি ধরি না। হোয়াট আই ডিড ইয়েস্টারডে আই ডোন্ট কাউন্ট। আই স্টার্ট এভরি ডে অ্যাজ এ নিউ ডে অফ স্ট্রাগল। যাই হোক, তাকে ইউটিউব চ্যানেল বলে দিয়েছি, আমার বিশ্বাস তিনি খুঁজে নেবেন। আরও অনেক কথা হয়েছে। এবারে আমি মূল বিষয় হু এবং আইসোমরফিক ল্যাব নিয়ে আলোচনা করব। তারপরে দালাল মিডিয়ার বিষয়ে শেষে যাব, সাম্প্রতিক কী ঘটনা তারা ঘটাচ্ছে। তার আগে বলবো, 9 ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে। আমি প্রতিদিনই থাকছি, যেমন কথা দিয়েছিলাম। স্টল নাম্বার 148, গেট নাম্বার 2, গেট নাম্বার 2, সেন্ট্রাল পার্ক। আপনারা যারা এখনও আসেননি বা আসতে পারেননি, বাকি দিনগুলোকে কাজে লাগান, মুখোমুখি হন, বই সংগ্রহ করুন বা না করুন, বা করে ফেলেছেন এমনও অনেকে এসেছেন, কথা বলেছেন, প্রশ্ন করেছেন। আর বই সংগ্রহ করলে তো অবশ্যই ভালো। আমাদের লড়াইয়ের ক্ষেত্রে একটা রসদ। কারণ এরপরে যা আমি বলতে চলেছি শুনলে অনেকেই আমার সহযোদ্ধাদের বাদ দিয়ে, বা যারা অল্প বিষয়গুলো সবে জানছেন, এসেছেন সাম্প্রতিক, তারা তো অবশ্যই চমকে উঠবেন যে এমনটাও হতে পারে। তো কালকেও আমি বইমেলায় থাকব। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 4 days লেফট, আর 4 দিন মাত্র বাকি। শুধু আরটিআই, সে তো আমাদের আছে, তথ্য আছে, সব কিছু, অনেক কিছুই আমাদের কাছে এখন আছে। অনেক মানুষ এখন অনেক সচেতন, অনেক জাগ্রত, কিন্তু সংখ্যাটা এখনও কিন্তু আমরা স্যাটিসফ্যাক্টরি লেভেলে নিয়ে যেতে পারিনি। আর তাই স্বস্তির কোনো জায়গা নেই। দেয়ার ইজ নো রুম ফর কমপ্লাসেন্সে। আসুন এবার আজকের মূল প্রসঙ্গ হু এবং হুতে যে ফাটল ধরতে চলেছে সেটা কেন, নেপথ্যে কি, এই বিষয়ে চলে আসি। তবু আজকে বইমেলায় দু একটা কথা বলে নিই, ইচ্ছে করছে, কারণ পরে আর সময় পাবো না। আজকেও অনেক সহযোদ্ধা এসেছেন, দেখা করেছেন। সুদূর উত্তরবঙ্গ থেকে, বালুরঘাট থেকে কালকে রাত্রে রওনা দিয়ে অরিন্দম তপস্বী, সে কিন্তু অত্যন্ত নিম্নবর্তী, এই মুহূর্তে সে হতে তার কোনো পেশা নেই, কিন্তু সেই লড়াইয়ে এতটাই নিবেদিত প্রাণ। সে মোড়ক উন্মোচনেও এসেছে, এখানেও এসেছে, সে গ্রামে কাজ করার চেষ্টা করছে। সে এলো, কথা বলল, বেশ কিছুক্ষণ ছিল, আবার রাতের ট্রেন ধরে ফিরে যাবে, এখনও সে পথে আছে। এইসব ঘটনা কি অনুপ্রেরণা জাগায় না? আমাকে তো জাগায়, কারণ এমন মানুষের সাথে আমার দেখা হচ্ছে,
বইমেলায় আমার অপেক্ষা সার্থক। আই এম প্রাউড অব মাই রিডার্স। এরা যেমন আছেন, আবার আমার সহযোদ্ধাদের মধ্যে এমন কেউ কেউ আছেন, তাদের সংখ্যা অবশ্য খুব কমে যাচ্ছে। সেই কমে যাওয়াটাই খুব ভালো, মানে এই লড়াইয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো এই কমে যাওয়াটা। অরিন্দম তপস্বী থেকে শুরু করে আরও অনেক নাম আমরা আপনারা জানেন, বিশ্বজিৎ, সুব্রত, আমি তাদের বলি, গণেশ, কজনের নাম বলবো, নাম বললে শেষ করা যাবে না। এদের সংখ্যা বাড়ছে। আজকেও এসেছিল সন্দীপ। কজনের নাম নেব? আমার ইচ্ছে আছে আগামীতে কোনো একটা সংকলন করে রেখে যাব, কারণ আমি চেষ্টা করছি প্রত্যেকের ডেটাবেস রেখে যাওয়ার, মানে নাম অন্তত, ঠিকানা। এই লড়াইয়ে আমরা কারা ছিলাম, কারা কিভাবে পাশে ছিলাম, বই সংগ্রহ করাও একটা বড় লড়াইয়ের অর্থনৈতিক ব্যাকবোন। এটাও তাই আমি বলি তোমরাও সহযোদ্ধা, প্রত্যেকের ভিন্ন ভিন্ন ভূমিকায় আছে, সবাই কি আর গ্রামে যাবে? আর হ্যাঁ, যারা আমাকে বইমেলায় তাঁদের উদ্যোগের কথা জানিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠান যেখানে মানুষ থাকবে, প্রচুর মানুষ, অভিভাবক, শিশু, সেটা তেমন অনুষ্ঠানও হতে পারে, বা এই উদ্দেশ্যে নতুন বিশ্ব ব্যবস্থা সচেতনতা শিবির হতে পারে, ঘরোয়া হতে পারে, মাঠে হতে পারে, ঘাটে হতে পারে, পুকুর পাড়ে হতে পারে। যারা বলে গেছেন তারিখগুলো কিন্তু আমার মাথায় নেই, ভুলে যাব, স্বাভাবিক, এত মানুষ আসছেন। অনুগ্রহ করে তারা আমাকে মেসেজ করে নেবেন। এছাড়াও কিছু কাপল যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, এমন ইনভাইটেশনও পেয়েছে, কিন্তু তারিখগুলো কিন্তু আমার মাথায় থাকবে না। অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন, সেইভাবে আমি কোথায় কখন কোন গ্রামে যাব সেটা আমি সাজিয়ে নেব। এটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, আরেক শ্রেণীর পাঠক যাদের সংখ্যা অত্যন্ত কমে যাচ্ছে, এবং এদের সংখ্যা না থাকাই ভালো, এরা বিলুপ্ত হয়ে গেলেই ভালো, তারা তাদের মতো কাজ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু বইমেলায় আসেন। অন্য কোনো ক্ষেত্রে আমি তাদের সক্রিয়তা দেখিনি কখনো। আসেন, ছবি তোলেন আমার সাথে, বইপত্র মানে খুলেও দেখেন না, এমনও, এবং তারা সম্পন্ন ঘরের, মানে তারা সরকারি চাকরি করেন, ভালো অবস্থা, এরকম মানুষও কমে গেছে। তারা আসছেন, এসে ছবি নিচ্ছেন আমার সাথে, ছবি টবি তুলে নিয়ে, হ্যাঁ আসুন, আমরা আছি, সঙ্গে আছি, লড়াই করুন, আমরা আছি, এই বলে তারা চলে যাচ্ছেন। এরা না নেন, কোনো কিছুরই উদ্যোগ নেন না, কোনো সভার উদ্যোগ নেন না। আমি অনলাইনেও এদের তেমন কোনো ভূমিকা দেখিনি এখনও পর্যন্ত। সচেতনতার কোনো কিছু নেই, শুধু শরীর টরীর সমস্যা হলে বা কিছু হলে আরটিআই বা ইত্যাদি এই পর্যন্ত। তো আমি খুবই তৃপ্ত যে এবারের বইমেলায় তাদের সংখ্যা অনেকটা কমে গেছে। এটা আগে অনেক বেশি ছিল, কমে গেছে। তো এদের সংখ্যা কমুক, যতটা কমে ততটাই ভালো। আমার দরকার নেই এমন পাঠক। আমি খুব স্ট্রেট করে, অকপট করে কথা বলি। আসবেন, সেলফি নেবেন, কোনো একটা উদ্যোগের কথা বললেও তো হয় যে স্যার আমাদের একটা উদ্যোগ নিয়েছি, আসুন, কোনো কিছু তো থাকবেন। তো প্রত্যন্ত গ্রাম থেকে যারা আসছেন তারা অনেক বেশি সক্রিয় আমি দেখছি। হ্যাঁ, গ্রামে কাজ করার সুযোগটা বেশি, এবং গ্রামের মানুষই লড়াইটা দেবে, ফাইটটা দেবে। এই কারণেই গ্রামগুলোতে যাওয়া অত্যন্ত জরুরি। যাই হোক, আপনারা অনুগ্রহ করে যারা আমাকে বলেছেন তারা যোগাযোগ করে নেবেন আমার সাথে, আমি অবশ্যই যাব। এবারে আসছি হু। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার প্রায় সঙ্গেই নোটিশ জারি করেছেন, WHO থেকে বেরিয়ে যাবেন, উইথড্র করবেন। এখনও কিন্তু 1 বছরের মধ্যে তিনি বেরিয়ে যেতে পারবেন না, এই অর্থে যে ফাইন্যান্সিয়াল বার্ডেন, মানে ফাইন্যান্সিয়াল যে কন্ট্রিবিউশন তাকে দিয়ে যেতে হবে 1 বছর, 1 ইয়ার। হুয়ের সংবিধানটা এমনই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমরা বলি হেলথ অর্গানাইজেশন। তাই ট্রাম্প
এখনও যে অফিসিয়ালি বেরিয়ে গেছেন ফাইন্যান্সিয়ালি থেকে শুরু করে সব কিছুতে বলা যাবে না, কিন্তু এখনও 1 বছর 2026-এর জানুয়ারি পর্যন্ত, 25শে জানুয়ারি সম্ভবত ওই সময় তিনি নোটিশটা করেন যে তাকে তিনি কিন্তু ফাইন্যান্সিয়ালি বা অন্যান্য যে ভূমিকা, অন্তত ফাইন্যান্সিয়াল ভূমিকায় তাকে থাকতে হবে। এবং হুয়ের প্রায় 12 থেকে 15% যে অর্থ বরাদ্দ বাজেট, সেটা আমেরিকা একাই ক্যারি করত। তো সেক্ষেত্রে হুয়ে একটা গেল রব উঠে গেছে, আসছে কেন উঠে গেছে, হু কি ভাঙবে? সম্ভাবনা ব্যাপক। তাহলে কোন দিকে, এই লাইভে সেই বিষয়গুলোই তুলে ধরব। এদিকে ইটালি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়ে যাচ্ছে এরকম ব্যাপারটা একটা প্রচার হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, একদম যে ভুল সেটা নয়, একটা বিল মুভ করা হয়েছিল। ইটালির রাইট উইং লেগা পার্টি, দক্ষিণপন্থী লেগা পার্টি, তারা ক্ষমতায় আছে, কোয়ালিশন সরকারে আছে। তাদেরই ডেপুটি প্রাইম মিনিস্টার সালভিনি, ম্যাটিও সালভিনি, তিনি এই বিলের উদ্যোগ নিয়েছিলেন যে তিনিও ইটালিকে বের করে আনতে হবে WHO থেকে। এটি জানুয়ারি মাসের শেষের দিকে এই রকম একটা বিল তারা খসড়া তৈরি করে, ড্রাফটিং করে। কিন্তু সেটি এই সম্প্রতি যে খবরে আমরা পাচ্ছি, এই সপ্তাহে, বিগত সপ্তাহের খবরেই আমরা জানতে পাচ্ছি যে চেষ্টা ব্যর্থ হয়েছে। সেই বিল ইটালির স্বাস্থ্যমন্ত্রী নাকচ করে দিয়েছেন যে না, ইটালি এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরোবে না। অর্থাৎ সেটা চেষ্টা করা হয়েছিল মাত্র লেগা পার্টির পক্ষ থেকে কোয়ালিশন পার্টনার হিসেবে, কিন্তু সেটা সফল হলো না। অর্থাৎ ইটালি এখনও থেকে যাচ্ছে। এবং সেখানে ইটালির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে হ্যাঁ, হুয়ের কিছু পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, যে কারণে আমেরিকা এরকম বলেছে যে মিসহ্যান্ডলিং অফ প্যান্ডেমিক, যেটাকে ট্রাম্প বারবার হাইলাইট করছেন যে হুয়ের ভূমিকা করোনাকালে ঠিকঠাক হয়নি, মিসহ্যান্ডেল করা হয়েছে। এবং চায়নার প্রতিপক্ষপাতিত্ব, এটা তিনি আগেও বলেছেন। যাই হোক, এবং চীনা ভ্যাকসিন এবারে ভালো বাজার করেছে এশিয়াতে বিশেষ করে, এটা তো আমরা তো জানি ভালো করে। যাই হোক, তো কিন্তু ইটালি বলছি যে না, বেরিয়ে যাওয়াটা সলিউশন হতে পারে না। আমরা ভেতরে থেকেই হুকে আরও ভালো করে, যাতে করে মানব সেবা করে যেতে পারে, যেমন করে মানব সেবা করে আসছে এতদিন হু, সেভাবে যদি কেন করে যেতে পারে, মানব সেবা আরও ভালোভাবে করে যেতে পারে, সে ব্যাপারে আমরা হুকে সাহায্য করব, সহায়তা করব। এটা ইটালির অবস্থান। কেনিয়া না, কেনিয়া কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরোয়নি, ওটা একটা মিথ্যে খবর। আমি অনেক সোশ্যাল মিডিয়াতে অতি উৎসাহী অনেকে সেটা প্রচার করছেন। স্বাভাবিক, আসলে একটা হাওয়া উঠে গেছে ট্রাম্প আসার পরে। এখন এরকম অনেকেই আশা করছেন যে হু থেকে অনেক রাষ্ট্র বেরিয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। আমেরিকা যেটা পারে, অন্য দেশ কি সেটা পারে না। কারণ আমেরিকাও জায়নিস শক্তির একটি কেন্দ্র, চীনও জায়নিস শক্তির একটি সাম্প্রতিক কেন্দ্র। সুতরাং খেলাটা কিন্তু বুঝতে হবে। ব্যাপারটা ইজ নট দ্যাট ইজি যে ইউনাইটেড স্টেটস বেরিয়ে গেল মানে কেনিয়া বেরিয়ে যাবে। ইটস নট দ্যাট চাইল্ডস প্লে। তো ওটা ভুল খবর। যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা আলাদা করে দিয়েছিলাম, সেখানে ওই অংশটি উল্লেখই করিনি যে কেনিয়া পুল আউট করছে, না বলিনি। আমি শুধু ভিডিওটা দিয়েছিলাম সচেতনতা বাড়ানোর জন্য। যিনি বক্তব্য রাখছিলেন তিনি কেনিয়ার বিশিষ্ট গাইনোকোলজিস্ট, স্ত্রীরোগ বিশেষজ্ঞ নাগারে। তিনি একটি সম্মেলনে, সেখানে আফ্রিকার তার দেশের স্টলওয়ার্ডসরা উপস্থিত ছিলেন, আরও অন্যান্য বিজ্ঞানী, অন্যান্য দেশের প্রতিনিধিরা সেই সম্মেলনে উপস্থিত ছিলেন। এটা 2024-এর জুন মাস নাগাদ এই সময়কার ভিডিও। তো সেইখানে তিনি বক্তব্য রাখছিলেন এবং তিনি একজন বিশিষ্ট চিকিৎসক এবং
এই ব্যাপারে রিসার্চ পেপারও তারা রিসার্চও করেছেন, সেটাও সেখানে বলা হচ্ছিল। ওটা একটি ক্লিপ, ভিডিও ক্লিপ, পুরোটা নেই ওখানে। পুরো ভিডিও যদি আপনারা কখনো দেখতে চান সেটা আমি অবশ্যই ব্যবস্থা করতে পারি, তবে আমার মনে হয় মূল অংশটি ওটা ওখানে ক্লিপ হিসেবে ঠিকই আছে। মূল জায়গাটা যেখানে উনি বলছেন যে টিটেনাস ভ্যাকসিন, টিটেনাসকে আটকানোর নাম করে, প্রিভেন্ট করার নাম করে যেভাবে প্রসূতিদেরকে মানে গর্ভবতী নারীদেরকে ওটা দেওয়া হয়েছে যাতে করে শিশুদের টিটেনাস না হয়, যেটা আপনারা জানেন এটা পদ্ধতি সব দেশেই রয়েছে। চাইল্ডহুড ভ্যাকসিনের আগেই মাকে বিভিন্ন রকমের খাবার দাবার, আয়রন ট্যাবলেট থেকে শুরু করে বিভিন্ন রকম ওরা মাকে দিয়ে শুরু করে দেয় আর কি, গোড়া থেকেই আর কি। ভালো কাজ তো, ভালো কাজ গোড়া থেকেই করতে হয়। তো সে ব্যাপারে নারীদের বন্ধ্যাত্ব বেড়ে গেছে, সেই ডেটা তিনি আমাদের সামনে রেখেছিলেন, বলেছেন যে এটা রিসার্চে পাওয়া গেছে যে যারা এই ভ্যাকসিনটা যেসব নারীদের দেওয়া হয়েছে তাদের একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে সন্তান মা হওয়ার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছেন, এবং অনেকেই স্বতঃস্ফূর্ত গর্ভপাত হয়ে যাচ্ছে, অর্থাৎ মিসক্যারেজ হয়ে যাচ্ছে, যেটা করোনা ভ্যাকসিনের ক্ষেত্রেও এই ডেটাটা কিন্তু আসছে। অনেক ক্ষেত্রে, সবার নয়, অনেকের ক্ষেত্রেই এই সমস্যাটা হচ্ছে, যেটা আমি আবার বলছি এখনও কিন্তু আমরা কিছু দেখিনি। যাই হোক, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে হু এখনই যাচ্ছে না, কিন্তু আমেরিকা যেটা জায়নিস্ট শক্তির পীঠস্থান, এখনও পীঠস্থান, এবং এলন মাস্কে যেটা ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক, যিনি এআইকে একটা বিশেষ কাজে লাগাতে চাইছেন। আপনারা জানেন এআইয়ের সবচেয়ে বড় ব্রেন চিপ বলুন বা এআই যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় বিনিয়োগকারী নিঃসন্দেহে এলন মাস্ক, আর ভ্যাকসিনের ক্ষেত্রে সবচেয়ে বড় বিনিয়োগকারী নিঃসন্দেহে বিল গেটস। এ নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তো প্রশ্ন হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার কি শুধু ব্যাটারি কার দিয়েই চলবে, যেটা এলন মাস্কের আছে? ঠিক আছে, সেখানে চীনের ব্যাটারি গাড়ি, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, চীনের উপরে একটা ডিউটি, হেভি ডিউটি ওরা লাগু করবে ডোনাল্ড ট্রাম্প, যাতে করে চীন ব্যাটারি গাড়ির ভবিষ্যৎ মানে ব্যবসাটা আমেরিকায় ভালো করে করতে না পারে। না হলে এলন মাস্কের যে গাড়িগুলো টেসলা, সেগুলো মার খাবে অবশ্যই। কিন্তু ভারত আছে, বাংলাদেশ আছে, সেখানে এখনও মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীকে ব্যাটারি কার ধরিয়ে দিয়ে পথে নামাবে ওরা, চাপ নেই, এখনই বিনাশ করছে না, ব্যাটারি গাড়িতে চড়িয়ে বিনাশটা করবে আর কি ধীরে ধীরে। তাই মধ্যবিত্ত এখনও আছে, মাইনে টাইনে পাচ্ছে, ডিএ বন্ধ হয়ে গেলেও মাইনে করি পাচ্ছে, নিয়োগ টিয়োগ বন্ধ হয়ে গেলেও মাইনে করি পাচ্ছে। তো মধ্যবিত্ত এখনও অফিসিয়ালি কিন্তু এক্সিস্ট করছে এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে। তো বাজার এখানে খোলা থাকবে, এখনো পর্যন্ত আছে। আর আধুনিকতার প্রতি মোহ আকাঙ্ক্ষা যথেষ্ট এখনও আছে, আমাদের মতো কিছু ব্যতিক্রমী মানুষ বাদ দিয়ে। তাহলে এআই, হ্যাঁ, এবার এই অংশটা আলোচনা করি, তারপরে হু এর মধ্যে কি ঘটতে চলেছে সেটা আসছে, আগামীতে কি প্ল্যানিং আছে বলে আমার মনে হচ্ছে, বিশ্লেষণ। এক্ষেত্রে আমি কোনো লিঙ্ক দিতে পারবো না, এটা আমার পর্যবেক্ষণ মাত্র। 2021-এ ডেমিস হাসাবিজ বলে একজন বিজ্ঞানী, রিসার্চার এবং একই সঙ্গে এন্টারপ্রেনার, ব্যবসায়ী, তিনি একটি ল্যাব তৈরি করেন, প্রতিষ্ঠা করেন। তার আগে থেকেই অবশ্যই প্রস্তুতি চলছিল, 2021-এ সেটা পূর্ণতা পায়, যার নাম আইসোমরফিক ল্যাব, যেটা পুরোটাই এআইকে কেন্দ্র করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাব বলতে পারেন। এই ডেমিস হাসাবিজ 2024 সালে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছেন। আরও একবার বলি, এই ডেমিস হাসাবিজ, যিনি এই আইসোমরফিক ল্যাব প্রতিষ্ঠা করেছেন এআইকে কেন্দ্র করে, তিনি 2024-এর কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছেন। তিনি ইউকে বেসড, এই সংস্থাটা ইউকে বেসড, কিন্তু জানেন যে এইসব কোম্পানি বেসড একটা জায়গায় হতেই পারে,
ঠিকানা অর্থে, কিন্তু গোটা বিশ্বেই এরা ভূমিকা নিয়ে থাকে। যেমন ফাইজারের বেস যদি হয় আমেরিকা, তো গোটা বিশ্বকেই ওরা কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেমন ধরুন বিল গেটসের বেস যদি হয় আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সে ভারতকেও ভালো রকমভাবে ঝাঁপিয়ে কাঁপিয়ে কামড়ে কুমড়ে শেষ করে দিচ্ছে। সুতরাং বেস নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তো এই যে ডেমিস হাসাবিস, তিনি আর কি তার পরিচয়? তিনি রিসার্চার। একটা সময় ছিল বিজ্ঞানীরা সাধক ছিলেন, প্রফুল্লচন্দ্র সেন বলুন বা আমাদের জগদীশচন্দ্র বলুন বা আরও আগে যে বিজ্ঞানীদের আপনারা দেখেছেন সাধক ছিলেন, তাদের মধ্যে জনমঙ্গলের ব্যাপারটা কিন্তু কাজ করেছে। এবং সেই সময়ের আবিষ্কারগুলোতে কিন্তু একটা মানুষের ভালো করার একটা কর্মসূচি কিন্তু ছিল। সব আবিষ্কারের ক্ষেত্রে বলছে না, কিছু কিছু আবিষ্কারের মধ্যে তো অবশ্যই ছিল। তাই অনেক বিজ্ঞানী সেই সময় পেটেন্ট নিতে চাইতেন না। যেমন জগদীশচন্দ্র কিন্তু পেটেন্ট নিতে চাননি বেতারের, মার্কনি সেই সুযোগটা কাজে লাগিয়েছিলেন। আপনারা সেটা জানেন, বেলজিয়ান বিজ্ঞানী মার্কনি। তো এই ক্ষেত্রে যিনি রিসার্চার, তিনি আবার ব্যবসায়ী, এন্টারপ্রিনার। হ্যাঁ, এটা একদম আমরা বিগত কয়েক দশকের ট্রেন্ড দেখতে পাচ্ছি। এবং মানে গবেষক পেটেন্ট নিয়ে নিচ্ছেন, বিজ্ঞানী পেটেন্ট নিয়ে একটা বড় ব্যবসা হাঁকিয়ে বসছেন। ভালো, খুব ভালো, এটাই তো নিউ নর্মাল, তাই না? তো তিনি গুগল ডিপ মাইন্ডের প্রতিষ্ঠাতা এবং সিইও। গুগল, এখানে গুগল আছে অর্থাৎ গাফাম। তাহলে কি বুঝলেন? আইসোমরফিক ল্যাবের প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস, তিনি আবার গুগল ডিপ মাইন্ডের এআই, ডিপ মাইন্ড মানে এআই, হ্যাঁ, গুগলের এআই যে ব্রাঞ্চটা, উইংটা, গুগল কি একটা কাজ করে? মানব সেবায় কত কাজ করে যাচ্ছে। সেই ডিপ মাইন্ডের প্রতিষ্ঠাতা সিইও হলেন এই ডেমিস হাসাবিস। এই আইসোমরফিক ল্যাব যদি এখন যেটা ইনভেস্টমেন্ট কে করছেন, অবশ্যই এই এলন মাস্কের মতো মানুষ যারা এআই নিয়ে ব্যাপক ভেবেছেন। তো আইসোমরফিক ল্যাব উত্থান ঘটলে ঘুয়ের কি দরকার আছে? কি অবাক লাগছে, হচ্ছেন? আসুন আগে এই ল্যাব, এই এআই দিয়ে কি কি করতে পারে, মানে ওরা যেটা বলছে আমাদের সামনে, অবশ্যই মানুষের ভালোর জন্য, সেটা আগে জেনে নিই। কি কি করতে পারে এআই দিয়ে? ড্রাগ, ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছু, যেটা আগে খুব সময় লাগতো, 10 বছর লাগতো, 15 বছর লাগতো। এই যেমন ধরুন আমরা যেটা জানি যে পোলিও ভ্যাকসিনের ডেভেলপমেন্ট করার ক্ষেত্রেও 50 বছর সময় লেগেছিল, তথ্য তাই বলছে। কিন্তু এত সময় ওদের কাছে নেই। তাহলে কি হলো? এআইকে ডেটা কালেক্ট করবে, এই কাজটা করবে, এবং ড্রাগ তৈরি, ওষুধের ক্ষেত্রে জেনেটিক বিভিন্ন ইনফরমেশনগুলো কালেক্ট করবে। শুধু তার ফলে কি হচ্ছে, শুধু যে ভ্যাকসিন বা ড্রাগ ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি করা যাবে এমন নয়, অনেক মানুষের দরকারই পড়বে না। অর্থাৎ শুরু হয়ে গেল, অর্থাৎ যারা এখন বলতেন যে আমি হুয়ে কাজ করি, হুয়ের বিজ্ঞানী, আমি অমুক গবেষক, আমি তমুক ফার্মা কোম্পানিতে আছি, বড় সড়ো পদে রিসার্চে আছি, এইরকম যারা বেশ রকম মানে রোয়াব টোয়াব দেখাতেন, তাদের ঘন্টাটা বেজে গেল। আগামী 5 বছরের মধ্যে আপনারা বিকল্প জীবিকার কথা ভাবুন, কি করবেন? বিশেষ করে যারা হুয়ের সঙ্গে আছেন। কি বলেছিলাম না, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? অনেক আগে বলেছিলাম। কেন? এই যে এআই যে জেনেটিক ইনফরমেশন কালেক্ট করতে পারে, পিন পয়েন্ট করতে পারে খুব সহজে, যে তথ্য বলছে ওদেরও দাবি বলছে, এবং পুরোটা একেবারে যে ভুল তাও নয়, অবশ্যই পারে, আমরা তো জানি
কি পারে কি পারে না আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। আমি এ নিয়ে ভিডিও করেছি, আপনারা জানেন। তাতে করে কি হচ্ছে, যে কাস্টমাইজ ড্রাগ বা মেডিসিন, অর্থাৎ ক্যান্সার, কারো ক্যান্সার হয়েছে একটা বিশেষ একটি ব্যক্তির, তার জন্য কোন ড্রাগটা কিভাবে তৈরি করলে, তার জেনেটিক ইনফরমেশনকে অ্যাক্সেস করে তৈরি করলে তার পক্ষে ভালো হবে, সেই কাস্টমাইজ ড্রাগ অর্থাৎ ইন্ডিভিজুয়াল স্পেসিফিক ড্রাগ বা ভ্যাকসিন এআইকে দিয়ে বানানো সম্ভব। অর্থাৎ কাস্টমাইজ, যেটাতে আমাদের ভদ্রলোক শ্রেণী যারা বিজ্ঞান মনস্ক তারা খুবই পুলকিত হবে, বা আমার জন্য আলাদা করে বানানো। এটা রামশ্যাম যদুমধু নয়, এটা ডক্টর, এটা বিশেষ অধ্যাপক চক্রবর্তীর জন্য এই ভ্যাকসিনটি আমরা তৈরি করলাম। মিস্টার চ্যাটার্জির জন্য এই ড্রাগটা রয়েছে। অর্থাৎ বুটিকের মতো, মানে বুটিক যেমন করে দেখবেন ওরা দাবি করে, আপনারা জানেন পার্থক্যটা কি, আপনি যে পোশাকটা পরছেন দাম বেশি দিয়ে কিনছেন, ওটা আর নেই, ওই একটি পিসই আপনার জন্য বানানো হয়েছিল। কেউ অর্ডার দিয়েও বানায়, আবার কেউ বুটিক থেকে সরল বিশ্বাসে কিনে নিয়ে যান যে না ওটা একটাই আছে, এক পিসই আছে, আপনিই কিনে নিলেন। ব্যাপারটা ওই রকম কাস্টমাইজড গার্মেন্টসের মতো। কতটা আনন্দ বলুন দেখি, কতটা গর্ব। এতদিন লাইনে দাঁড়িয়ে একই ভ্যাকসিন নিয়েছেন গরু গাধাদের সাথে, চিচিচি, চাষিও নিয়েছে, মুচিও নিয়েছে, হ্যাঁ, অটোওয়ালাও নিয়েছে, মানে আপনারা যাদেরকে চিচি চিচি বলে মনে করেন ভদ্রলোক শ্রেণী, মনে তো করেছেন হ্যাঁ আমাকেও লাইন দিয়ে ভ্যাকসিন নিতে হবে, আমি একটা অধ্যাপক মানুষ, আমি কেন পাচ্ছি না, আমি কেন আগে আগে পাবো না, আমি অধ্যাপক মানুষ, এত লাইন দিতে ভাল লাগে। কেউ কেউ ভেতর থেকে আবার তখন নিয়েছিলেন, আমি শুনেছি এরকম গল্প। আমার একজন আছে জানেন তো, আপনার লাগবে, ঠিক আছে আমি দেখছি, আমারটা তো আমি করে নিলাম, আমাকে না কালকে একটা ফোন করুন তো, আমি কথা বলে দেখি। আমার একজন আছেন তো সরকারিতেই, স্বাস্থ্যমন্ত্রকেই আছেন, মানে কেউ কেটা টাইপের আর কি, লাইন দিতে হবে না, মানে আপনি আগে ভাগেই পেয়ে যাবেন। আমি তো পেয়ে গেছি, আমি দুটো ডোজই তো, হ্যাঁ আপনি দুটো ডোজ নিয়েছেন, আপনার সময় বলেনি তো। আরে আগে নিয়ে নিলাম, যদি পরে না পাই, দেখছেন না কেমন ক্রাইসিস চলছে। আর করোনা এমন একটা খতরনাক রোগ, একটা প্রাণঘাতী রোগ, আবার তো দিতেই হবে। জার্নালগুলো দেখেন না, পড়েন না, কিরম একটা ভয়ঙ্কর মিডিয়া খবর দেখেন না, এই খতরনাক রোগ একটা ডোজে যাবে, দ্বিতীয় ডোজ তো লাগবেই, তৃতীয় ডোজও লাগতে পারে, আমার যেটা মনে হয় জানেন তো আমি ওই জন্য সেকেন্ডটা আগে ভাগে নিয়ে নিলাম। বাংলাদেশের লোকও আছে 4টে নিয়েছেন আগে, হ্যাঁ আছেন। যত বেশি ভ্যাকসিন নেওয়া যাবে তত বেশি প্রোটেকশন হবে। 1 ভ্যাকসিন 1 ডোজ মোনো প্রোটেকশন, ডাবল ডোজ ডাবল প্রোটেকশন, 3টে ডোজ ট্রিপল প্রোটেকশন, 4টে ডোজ কোয়াড্রিপল প্রোটেকশন। ওরে বাপরে, আপনি যত নিচ্ছেন ভ্যাকসিন তত বেশি করে আপনার প্রোটেকশনটা বাড়ছে, তাই তো, তত আপনার প্রোটেকশনটা বাড়ছে, আর বাড়ছে বলেই আপনি নিতে থাকছেন। তাহলে এবারে এইসব ভদ্রলোকদের জন্য, হ্যাঁ একদম, ওই যে আমার দুটো লাইন আছে, আদিতে মানুষ অমর ছিল, তারপর করোনা এলো, বাকিটা ইতিহাস। তো এই যে ভদ্রলোকেরা যারা এই রকম ভেবেছেন, ইস আমাদের মতো একটা স্টেটাস আছে, আমাদের গাড়ি আছে, একটা নয় 2টো গাড়ি, আমি সল্টলেকে থাকি, আমি গল্ফ গ্রিনে থাকি, আমি জুহু বিচ, আমার ফ্ল্যাট থেকে জুহু বিচ দেখা যায়, হ্যাঁ, আর আমার ফ্ল্যাট থেকে তো বেগ ছুঁয়ে ফেলতে পারি আমি, রাজারহাটের একেবারে টপ ফ্লোর, আর আমাকেও লাইনে ছি 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 ছি। এইবার তাঁদের জন্য সুখবর, শুধু যাবেন, নামটি বলবেন, রেকর্ড হয়ে যাবে,
এবার আপনার বাড়িতে এসে বিশেষ পোশাক পরিহিত দামি গাড়ি মার্সিডিজ বেঞ্জ থেকে এসে স্বাস্থ্যকর্মীরা আপনাকে গুঁজে দিয়ে যাবে, আপনাকে যেতেই হবে না, একটু বেশি পেমেন্ট করবেন, একটু স্বাভাবিক, একটু কাস্টমাইজ ভ্যাকসিন না। তো এই ভ্যাকসিনের বাজার আগামীতে বাড়বে। কেন বাড়বে বোঝার চেষ্টা করুন। সাইড এফেক্ট হচ্ছে ব্যাপক। ভদ্রলোক শ্রেণী সবাই না হলেও 1% বা তার কম হলেও একটা ভয় তৈরি হচ্ছে ভ্যাকসিনের প্রতি, তাই না? তৈরি হচ্ছে তো। ওরা কি এটা বোঝে না? ওদের কাছে কি খবর নেই? এবার ওরা কিভাবে ট্যাকল করবে এই ভয়টাকে, এই প্যানিকটাকে? এইভাবে ট্যাকল করবে। ওটা তো সবার জন্য ছিল। আপনার স্বাস্থ্য কেমন, আপনার জেনেটিক স্ট্রাকচার কেমন, আপনার ইতিহাস কেমন, এগুলো তো ওখানে বিচার হয়নি। তাই আপনাদের যাদের সমস্যা হয়েছে আমরা তো মানছি। ওই কারণেই তো আমরা এআইকে নিয়ে এলাম। মানুষ ভুল করে, মানুষ যারা ভ্যাকসিন ট্যাকসিন বানায়, আমাদের ল্যাব কর্মী ছিল, ওরা ভুল টুল করে, জানেন তো। স্বাস্থ্যকর্মীরাও ভালো করে ভৌ বুঝতে পারে না। আমরা এত ট্রেনিং দিই, পারে না, ভুলভাল জায়গায় সূঁচ ঝুঁকিয়ে দেয়। কত রক্ত টক্ত পড়ে জানেন তো, এরকম খবর আছে। সূঁচও নাকি ভেঙে যায়, অপদার্থের দল। এই কারণে আমরা এআই দিয়ে সব, তখন রোবোটিক সার্জারি চলে এসেছে। রোবোটিক নিখুঁত হচ্ছে, একেবারে নিখুঁত রোবোটিক সার্জারি হচ্ছে। তেমন করেই ওই ভয়টা পাবেন না স্যার। ডোন্ট ওয়ারি স্যার, উই হ্যাভ হিয়ার কাস্টমাইজ ভ্যাকসিন জাস্ট অ্যাকর্ডিং টু ইউর নিড বলে বেশ সুন্দর করে কনভিন্স করে এই কথা পারে। এআই কথা বলবে, স্বাভাবিক, এআই দিয়েই তো হবে। একটা ইমপ্রেশন তৈরি হবে, মনে হবে আপনি একটা দেবতা হয়ে গেছেন। আপনার জন্য আলাদা করে ড্রাগ বানানো হচ্ছে, ভ্যাকসিন বানানো হচ্ছে। এই একটা কাজ এআই দিয়ে, গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, আর কি? আচ্ছা, এই যে ডেটাটা, এটা কিভাবে এআই পাবে? আপনি কি জানেন? আপনি আধার করে, বায়োমেট্রিক করে আপনার বাপ ঠাকুরদার জেনেটিক স্ট্রাকচারটাও দিয়ে দিয়েছেন ওদেরকে। হ্যাঁ, থাম্ব ইমপ্রেশন এবং আপনার আইরিস, যেটা কর্নিয়াকে কেন্দ্র করে গোল যে কালার্ড অংশটি থাকে, যার মধ্যে দিয়ে লাইট প্রবেশ করে, সেটি আইরিস। এবং আইরিস পৃথিবীতে কারোর সঙ্গে আপনার আইরিসটা মিলবে না, ইস ইউনিক। যেমন আপনার এইটা, তেমন আপনার আইরিস মিলবে না, ইউনিক। এবং এইগুলো স্টাডি করে আপনার জেনেটিক স্ট্রাকচার ওরা কেন নিয়েছে এবার বুঝতে পারছেন? এবং আপনার শুধু নয়, আপনার অ্যানসেস্ট্রি, আপনার বাপ ঠাকুরদার তথ্য, জেনেটিক ইনফরমেশন ওদের এখন নখো দর্পণে। কোথায় যাবেন? কোথায় যাবেন? হাইড ইয়োরসেলফ। আপনার সব তথ্য ওদের কাছে আছে। তাই অনেকে এখন আশঙ্কা করছেন এগুলো মিসইউজ হতে পারে, হয়েও শুরু হয়ে গেছে। শুধু ওইগুলো নিয়ে চিন্তিত না, ওই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কে হ্যাক করে কে টাকা নিল, কে কেওয়াইসি চাইলো, এগুলো নিয়ে আপনাকে অ্যালার্ট করছে। এইগুলো নিয়ে কি সরকার আপনাকে অ্যালার্ট করছে? দেখবেন বইমেলার পুলিশের, কলকাতা পুলিশের ভ্যান রাখা আছে, সেখানে বিভিন্ন রকমের স্লোগান সুন্দর করে লেখা আছে। কেউ ওটিপি চাইলে দেবেন না, বা ফোনে যদি কেউ কেওয়াইসি চায় দেবেন না, এগুলো সব বলা আছে। আপনারা জানেন, ফোন করলেই এখন কলার টিউনেও এসব সাবধান। এগুলো হচ্ছে কি বলুন তো, ছোটোখাটো বিষয়কে সামনে এনে আসল যে ব্যাপারটা, ছিচকে চোরকে সামনে রেখে ডাকাতদেরকে আড়াল করা। যেমন করে ওই যে বাচ্চাটা, ওই যে আমি ঘটনাটা বললাম সিনেমাতে, সিনেমাতে ওই গাঙ্গুলি সাহেব, আপনারা জানেন, আপনাদের প্রিয় অভিনেতা, বাপ রে বাপ। তো ওরকম ওনাই নাকি ডিরেকশন, ওনার সন্তান নাকি ছেলেটির অভিনয় করেছে, দুর্দান্ত। ওনার ওইগুলোই বলছিলেন উনি। তো এই যে জায়গাটা,
ওটা দিয়ে কি হলো? ধর্ম ব্যবসাটা মানে কি, গ্রামের কিছু মানুষ একটা বিকলাঙ্গ শিশুকে নিয়ে, যেটাকে আমরা বলতে পারি এখন ডিফারেন্টলি এবল বলা হচ্ছে, যাই হোক না কেন, তাকে সামনে রেখে ব্যবসা করছে। কি একটা ছোট্ট ব্যাপার, কত টাকার ব্যবসা করছে। ওটাকে দিয়ে ফার্মা কোম্পানির মাফিয়া বিজনেসটাকে, জায়নিস্ট শক্তির হাজার বিলিয়ন ট্রিলিয়নের ব্যবসাটাকে ঠেকে দিল। ঠিক একই রকমভাবে, একই কায়দায় আপনাকে সাবধান সাবধান করছে, এই করবেন না, সেই করবেন না। ওদিকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ওদের কাছে চলে গেছে। এবার কি ভাবছেন? ইন্স্যুরেন্স করবেন না? অনেকেই তো ইন্স্যুরেন্স করেছেন ভালো উপার্জনের জন্য, অনেকে ইন্স্যুরেন্স করেন, আমি মরে গেলে আমার বউ এত এত টাকা পাবে। 2030 লাগবে না, তার 2-3 বছর আগে থেকেই দেখতে পাবেন। আপনি ইন্স্যুরেন্স করতে চাইলে আপনাকে ইন্স্যুরেন্স দেবে না ওরা, ওই সব তথ্য সব ইন্স্যুরেন্স কোম্পানির কাছে চলে যাবে। ইন্স্যুরেন্সটা ওদেরই, একই মিডিয়া যাদের ইন্স্যুরেন্স, তাদেরই ফার্মা, তাদেরই ড্রাগ, তাদেরই সব কিছু, জায়নিস্ট শক্তির ইনভেস্টমেন্ট। এবার জেনেটিক ইনফরমেশন থেকে যদি ওরা, জানেন তো আপনার কি কি রোগ হতে পারে, এখন তো করোনা নিয়ে ওরা তো অলরেডি সেটা আরও ভালো করে জানে। তো কি কি রোগ হতে পারে, কখন কত রোগ হতে পারে, কি ভয়ঙ্কর রোগ হতে পারে, ক্যান্সার কতটা দূরে আছে, ও সব আপনার ওখান থেকে ওরা জেনে যাবে। আপনি দিয়েছেন। এবার আপনি গেলেই আপনার এই টোটাল জেনেটিক ইনফরমেশন ওরা স্ক্যান করে দেখবে যে আপনার আগামীতে কত ভয়ঙ্কর রোগ, কতটা কি হতে পারে দেখে নিয়ে দেখবে, ওরে বাবা, এ তো ইন্স্যুরেন্স করলে তো আমাদের লস, তাহলে কি হবে? ওইটা বাড়াতে হবে, প্রিমিয়ামটা বাড়াতে হবে। তো কি হবে, যে ইন্স্যুরেন্স কভারটা আপনি মাত্র হয়তো মাসে 2000 টাকার প্রিমিয়াম দিলেই পেতেন, সেটা এখন 10,000 হয়ে যাবে, 15,000 হয়ে যাবে, 20,000 হয়ে যাবে। কারণ ওই যে আপনার জেনেটিক ইনফরমেশন স্টাডি করে ওরা বুঝে যাবে যে আগামীতে আপনার কি রোগ হতে চলেছে। তো এই বিষয়ে প্রথম বিশ্বে অনেক আগেই প্রতিবাদ হয়েছিল, কিন্তু সেই প্রতিবাদ গুটি কয়েক মানুষ করেছিল বলে কাজ হয়নি। তো এবার আধারের নাম করে আপনাদের বায়োমেট্রিক, আপনাদের আইরিস এবং আপনাদের থাম ইমপ্রেশন, যা আপনার অ্যানসেস্ট্রিকেও জানিয়ে দেয় আর কি জেনেটিকের দিক থেকে, সেই স্টাডি ওরা করবে। এবং আপনাকে ভালো রাখতে গেলে কি কি করতে হয়, যা করার ওরা সব করতে পারবে। কি কেমন একটা লাগছে না? কৃতদাস মনে হচ্ছে না নিজেকে? কিন্তু স্ট্যান্ডার্ড না, হাতে শেকলটা থাকলে না, ওই যে আঙ্কেল স্টম্পস কেবেনে আমরা দেখেছি কৃতদাসদের উপর কি অত্যাচার হয়, আমরা তো জানি দাস কেনা বেচা হতো, অত্যাচার হতো, এটা অনেক সফিস্টিকেটেড। আপনি কৃতদাস, কিন্তু আপনি বুঝতে পারছেন না, আপনাকে এক্সপ্লয়েট করা হচ্ছে, আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আপনাকে মুনাফাবাজির কেন্দ্র করা হচ্ছে, আপনার এমন অসুস্থতা আপনার মধ্যে প্রবেশ করানো হয়েছে যা সারাতে গেলে ওরাই ভাইরাস তৈরি করে, মানে মিডিয়াকে দিয়ে, ওরাই আবার অ্যান্টিভাইরাস মানে এই যে ভ্যাকসিন তৈরি করে, ড্রাগ তৈরি করে, এবং একই রকম, এটা নিয়ে আমি বারবার বলেছি। তো আপনি এমন একটা সময়ে চলে আসবেন, ইউ ওন নাথিং বাট ইউ উইল বি হ্যাপি, সেই ওদের স্লোগান নিউ ওয়ার্ল্ড অর্ডার যখন পিক ফর্মে যাবে। তো এই যে একটা ডেটাবেস ওরা পেয়ে গেছে, এটা এখন আইসোমারভিক ল্যাবের হাতে, ডেমিস হাসাবিজের মতো লোকের হাতে, গুগল ডিপ মাইন্ডের প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিজ, 2025 সালের নোবেল প্রাইজ প্রাপক ডেমিস হাসাবিজ। এবার এই প্রেক্ষাপটে হুয়ের প্রয়োজন কতটা থাকলো, এবার আমি আলোচনায় আসি। ইজ ইট রেলেভেন্ট? How much relevance who would continue to have in future? Will the organization demand the same importance? Is it necessary that who should exist as it existed in past?
না, দরকার নেই। ওরা ওদের সংস্থাগুলোকে ওরাই বানায়, জায়নিস শক্তির বানায়, তারপরে আস্তে 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 ফেজ আউট করে দেয়। এটা মাইক্রো লেভেলে যেমন ঘটে তেমন ম্যাক্রো লেভেলেও ঘটে। তবে এখনই নয়, একটু সময় লাগবে। আমি আগাম বলে দিলাম, হুতেও রিসেট হচ্ছে। এই রিসেটটা শুধু স্কুল কলেজ নয়, এডুকেশন সিস্টেমে নয়, চিকিৎসা ক্ষেত্রে নয়, কারেন্সিতে নয়, সর্বত্র। ইটস নিউ ওয়ার্ল্ড অর্ডার। তো রিসেটটা কিন্তু সর্বক্ষেত্রেই হবে। এবার হুয়ের কি কি কাজ ছিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কি কি কাজ ছিল? হুয়ের সংবিধানটা যদি পড়েন, সে সংবিধানের আলোচনা এখানে করা সম্ভব নয়, পরে এক সময় হলে আমি আপনাদের সামনে হাইলাইটসগুলো তুলে ধরব। তার অন্যতম হুয়ের একটা বড় কাজ হচ্ছে সব ভ্যাকসিন দেওয়া, দেখভাল করা, সুপারভাইজ করা, সেগুলো তো আমরা জানি হুকে দিয়ে করানো হয়। কিন্তু হুয়ের একটা বড় অংশের মানুষের আর দরকারই পড়বে না, মানে জব লস হবে হুতে, সেই আশঙ্কায় কারণেই হুয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুব আতঙ্কিত এখন। দে আর প্যানিকড। মহাকালের অট্টহাস্যি তারা কি শুনতে পাচ্ছেন? তাদেরকে ব্যবহার করেই তো কোটি কোটি মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন শুধু নয়, আগেকার সেই মহিলা, অটোর মহিলা একটা সুন্দর কথা বলেছেন, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। উনি কি বললেন? আমি যখন চাইল্ডহুড ভ্যাকসিনগুলোর কথাও তুললাম, উনি বললেন হ্যাঁ, এটাও আপনি ঠিক বলেছেন। আমি দেখতে পাচ্ছি এই ভ্যাকসিন যবে থেকে শুরু হয়েছে সব বাচ্চাদের দেওয়া, তারপরে উনি পড়তে ভালোবাসেন, কোনো লেখক সাহিত্যিক বা এরকম বুদ্ধিজীবী আমি পাচ্ছি না। যাদেরই পাচ্ছি তাদের বয়স 50-এর উপরে, যাদের লেখা আমার ভালো লাগছে বা কিছু মনে হচ্ছে এখন দাঁড়িয়ে কিছু আছে, তার মনে হয়েছে, তার রিয়ালাইজেশন এটাই যে এর ফলে যেহেতু ওই সময় মানে 50-এর ঊর্ধ্বে হয়ে গেলে, যেমন আমাদের বয়স তো হয়ে গেলে তো ওই সবের বালাই ছিল না আমাদের সময়। তো ইনি কিন্তু একটা ইন্টারেস্টিং ইঙ্গিত রেখেছেন, ভাববার আছে এই বিষয়ে, আমি পরে এটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, তো দিয়ে এসেছে হুকে সামনে রেখে। তাহলে কি হুয়ের আরও একটা বড় কাজ হলো ডেটা সংগ্রহ করা। আগে হ্যাঁ, মানুষের অসুস্থতার ডেটা, কোথায় কত ডেঙ্গু হচ্ছে, এই যে দেখবেন খবর টবরগুলো দেয়, যেমন করোনার সময় দেখবেন হুয়ের সঙ্গে যোগ আন্ডারস্ট্যান্ডিং করে, র্যাপো করে হপকিন্স ইউনিভার্সিটি যেটা ডেটা দিত, ওয়ার্ল্ডোমিটার আপনারা জানেন, আমরা শেয়ার করেছি আজ কত কোন দেশে কত করোনা রোগী হলো, কতজন মারা গেল, হ্যাঁ, কতজন অসুস্থ হলো, কতজনের ট্রিটমেন্ট হলো, এই সব নিয়ে দেখবেন ওয়ার্ল্ডোমিটার তখন চলতো। একটা প্যানিকবাজির বড় জায়গা, আমরা দেখতাম এবং হাসতাম, কিন্তু অনেকে আরও ব্যাপক ভয় পেত। ওটা ভয় দেখানোর জন্যই করা হয়েছিল কোনো রকম, ওটা হচ্ছে পুরোটাই ফেক ডেটা দিয়ে করা হয়েছিল। কিন্তু এই যে ডেটা, সেটা ফেকই হোক আর যাই হোক না কেন, যে কালেকশনটা কিছু মানুষ করার জন্য তো মানুষ লাগতো তো, তাদের মাইনে দিতে হতো। হুতে চাকরি করলে তো বিভিন্ন রকমের মাইনে, টপ গ্রেডে তো অনেক বেশি মাইনে, বিভিন্ন অফিসার গ্রেড আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের গ্রেড আছে। তো গোটা বিশ্ব জুড়ে তো লক্ষ কর্মচারীর তো কম হবে না হুয়ের, যদি আমরা সবগুলোকে ধরে নিই, আন্ডারটেকিং থেকে শুরু করে সব রকম এনজিও হুয়ের আন্ডারে আছে। তো এগুলো যদি ধরে নেই, সেটা তো কম হবে না। তো এইবার এই ডেটার যে কাজগুলো, কালেকশনের কাজটা পুরোটাই এআই আইসোমরফিক ল্যাব করবে, যেখানে এলন মাস্কের ইনভেস্টমেন্ট থাকবে। এবং এই আইসোমরফিক ল্যাব এবার ভ্যাকসিন বানাবে, ওষুধ ড্রাগ বানাবে, কাস্টমাইজড ভ্যাকসিন বানাবে, কাস্টমাইজড ড্রাগ বানাবে, ক্যান্সার থেকে শুরু করে এমনকি সিকল সেল অ্যানিমিয়া নামক যেসব এরকম অনেক রকম ওরা টার্মিনোলজি আছে, যেগুলো জেনেটিক রোগ, মানে জিনগত রোগ, যার কোনো কিওর নেই, যেমন অ্যালজাইমার্স। এগুলো ফার্মা কোম্পানির জন্য এই রোগগুলো হয়ে পৃথিবীতে এসেছে, সেগুলো ওরা বলবে না, ওরা বলবে এগুলো জেনেটিক রোগ। যাই হোক, ভেবে নিলাম জেনেটিক রোগ, ঠিক আছে।
তো সেগুলোর পর্যন্ত ওরা ওষুধ নাকি ওরা ড্রাগ বানিয়ে দেবে, মানে সেগুলোও কিওর হয়ে যাবে। এক দালাল পত্রিকাতে এমন আবার সেদিন পড়ছিলাম এবং লিখেছে কি, শুরুটা কীরকম, প্রাণঘাতী বলে আর কিছু থাকবে না, মানে প্রাণঘাতী রোগ বলে নাকি আর কিছু থাকবে না, সবই তো সারিয়ে দিচ্ছে। সিকল সেল অ্যানিমিয়া পর্যন্ত সারিয়ে দিচ্ছে, অ্যালজাইমার পর্যন্ত কিওর হয়ে যাচ্ছে, ক্যান্সার পর্যন্ত কিওর হয়ে যাচ্ছে এআই এর জন্য। নাকি এটা সম্ভব হবে? এআই এর এতটাই ক্ষমতা, বিভিন্ন রকমের ইনফরমেশন কালেক্ট করে এবং বিভিন্ন রকমের ফর্মুলেশন এআই খুব তাড়াতাড়ি করে দেবে। এবং এখানে সেই বলা হয়েছে, হ্যাঁ, এই যে করোনা ভ্যাকসিনেও এআই ব্যবহার করা হয়েছিল বলে এত তাড়াতাড়ি হলো। ওরে বাপ রে বাপ! তাহলে বুঝতে পারছেন তো যে করোনা ভ্যাকসিনে এআই ব্যবহার করার ফলে কি ঘটেছে আমরা সেটা তো জানি নাকি, হ্যাঁ? তারপরেও যদি কোনো ভদ্রলোক মনে করেন, হ্যাঁ না না দারুণ, এআই দিয়ে আমার ড্রাগ বানিয়ে দেবে, আমার ভ্যাকসিন বানিয়ে দেবে, আই এম ওয়েটিং ইগারলি ফর দ্যাট কাস্টমাইজড ড্রাগ ফর মাই হোল ফ্যামিলি, তাদের কি বলবেন? তাদের বিনাশ অনিবার্য, তাই তাদের জন্য সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি সেই কারণেই গ্রামে গঞ্জেই এখন বেশি ঘুরি। শহরাঞ্চলে থেকেও এত কিছু চারপাশে দেখেও যদি আপনারা শুধু বিনোদনের জগতেই ডুবে থাকেন, তাহলে আপনাদের কে উদ্ধার করবে, পরিত্রাণ করবে? হয়তো এটাই আপনাদের পরিত্রাণের পথ। ফার্মা কোম্পানির খাদ্য হয়ে তাদের আনন্দ বাধ্য হওয়ার জন্যই আপনাদের পৃথিবীতে আবির্ভাব ঘটেছে। আমি ব্যাপারটা এভাবেই দেখি এবং এটাও মহাকালেরই প্রক্রিয়া। তো যাই হোক, তাহলে এআইকে যখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে চিকিৎসা শাস্ত্রে, চিকিৎসার ক্ষেত্রে হুয়ের যেমন একটা বড় ভূমিকা, ডেটা কালেকশন থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে তার একটা বড় অংশই কিন্তু আইসোমরফিক ল্যাবে চলে যাবে, কাজটা পুরোটা বলছি না। আর এই কারণেই আমেরিকার মানে হু কিন্তু এই নিয়মটা করেছে, 1 বছরের আগে কিন্তু পুরোপুরি উইথড্রল করা যায় না। ফাইন্যান্সিয়াল অব্লিগেশনটা তো রাখতেই হয়, আমেরিকাকেও রাখতে হবে। এই 1 বছরের মধ্যে ওরা এটাকে সাজিয়ে নেবে, হুকে কি করবে, হুকে কতটা কোন কাজের জন্য হুকে রাখা হবে, বা হুয়ের নিউ ওয়ার্ল্ড অর্ডার সংস্করণ কিছু হবে কি না, আরও একটা ফ্রন্ট হবে কি না এআই ফ্রন্ট হিসেবে, হুয়ের কাজকে অ্যাসিস্ট করবার জন্য অন্য কোনো সংগঠন তৈরি হবে কি না, যেটা নেতৃত্বে ইলন মাস্ক বা এই আইসোমরফিক ল্যাবের যে ব্যক্তিত্বরা রয়েছেন, ডেমিস হাসাবিজের মতো ব্যক্তিত্ব, তাঁরা থাকবেন কি না, এটা ওরা এই সময়টাতে ভেবে নেবে। এটা আমার পর্যবেক্ষণ। দে আর টেকিং সাম টাইম, কারণ রাতারাতি তো রিসেট করা যায় না, কারণ হুয়ের প্রয়োজন ফুরিয়ে গেছে। তো কারণ যেসব চিকিৎসক হুয়ের রিসার্চ টিমের সঙ্গে যুক্ত ছিলেন, হুয়ের তো অনেক কিছু আছে জায়গা, একটা বড় বিশ্বব্যাপী প্রতিষ্ঠান, তাদের মাইনে দিয়ে বিভিন্ন রিসার্চ প্রজেক্টে রাখা হচ্ছিল। হুয়ের দেখবেন বিভিন্ন রকম প্রজেক্ট হয়, কখনো ম্যালেরিয়া প্রজেক্ট, কখনো ডেঙ্গু প্রজেক্ট, কখনো অমুক প্রজেক্ট হয় গোটা বিশ্ব জুড়ে, আফ্রিকা জুড়ে হয়, ল্যাটিন আমেরিকা জুড়ে হয়, ভারত জুড়ে হয়, শ্রীলঙ্কা, সর্বত্রই ওদের হুয়ের উইং আছে এবং তাদের মাইনে দিয়ে রাখতে হয় এইসব রিসার্চ। এবং এইসব রিসার্চে ভুলভাল তথ্য পরিবেশন করার জন্য বিনিময়ে ভালো মাইনে পান আমাদেরই মতো শিক্ষিত লোক, উচ্চ শিক্ষিত লোক মাইনে পেয়ে থাকেন। ওদেরকেই ব্যবহার করা হয়েছে। নাও ইটস টাইম ফর দেম টু গো। তাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, ঘন্টা বেজে গেছে। তো কেন রাখবে বলুন তো? কেন কেন রাখবে? ওরা তো এখন এটা দিয়ে এআই টুলটা পেয়ে গেছে, রোবোটিক্স পেয়ে গেছে, যেখানে বাকিজীবীদের ভাতাজীবী করে কারেন্সি শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায়, নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, ওই জন্য এখানে বলছেন আমি, আমার ভিডিওগুলো লম্বা হয়ে যায় বলে অনেকের অভিযোগ না, অভিমানও করেন কেউ, কিছু করার নেই, আমি এভাবেই চালিয়ে যাব। বুঝতে গেলে একটু ধৈর্য রাখতে হয়। রিল দেখা মানুষ কখনো কিছু বোঝেন বলে আমার মনে হয় না। তারা শেষ হয়ে গেছেন,
একটা দুটো রিল দেখছেন আলাদা কথা, কিন্তু যদি আপনি দিনের পর দিন এরম 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 এরম, আমি ট্রেনে দেখি এরকম 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 যদি করে যান, তাহলে একদিন আপনি এরকম এরকম করেই চলে যাবেন। তো যাই হোক, তাহলে রিসেট হুয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো আগামীতে, তবে এখনও ওটা সময় লাগবে। এবং আরও একটা বিষয় আমরা দেখতে পাবো যে আমেরিকা এবং চীনকে, যেটা আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারকে কন্ট্রোল অপোজিশন তৈরি করে একটা যুদ্ধ বাঁধানো গেছিল, তেমনই একটা ফার্মা কোম্পানিগুলোর মধ্যেও একটা ওয়ার তৈরি হবে, একটা ওয়ার জোন তৈরি হবে। কারণ জায়নিক শক্তির কিন্তু কোনো বুর্জোয়ার পক্ষে নয়, ওরা ওরা ওদের অস্তিত্ব, কাবালের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়, সেটা আমি অমৃতের শপথ দ্বিতীয় খণ্ডে বলেছি। ফার্মা মুনাফা কোথায় কীভাবে ইউরোপ আমেরিকায় শেষ হয়ে যাচ্ছে, আর এটা জানে ওরা যে আমেরিকায় এখন যা পরিস্থিতি, সেখানকার মানুষ ফার্মা কোম্পানি থেকে মুখ সরিয়ে নিয়েছে, ভ্যাকসিন থেকে তো ভালো রকম মুখ সরিয়ে নিয়েছে। রিপাবলিকান পার্টির ক্ষমতায় এসেছে, সেটা আমি বহু আগেই বলেছি যে এমনটা হতে পারে। কিন্তু যেহেতু আমেরিকা কোনো ব্যাংকিং সিস্টেম এখনও ডেভেলপ করেনি, কোনো কারেন্সি ডেভেলপ করেনি, পুরোটাই চাইনিজ ব্যাংকিং সিস্টেমকে কেন্দ্র করেই কাজ চালিয়ে যাচ্ছে, তাই আমি আমেরিকাকে কন্ট্রোলড অপোজিশন হিসেবেই দেখব। আমি বহু আগেই বলেছি দেখব। তাই ওরা দুটো ফ্রন্ট করতে চাইছে, একটা ট্র্যাডিশনাল, কারণ আমার যেটা মনে হয়, আমার যেটা উপলব্ধি, হুয়ের একটা ওল্ড অর্ডার উইংও রাখতে হবে। কারণ এই তৃতীয় বিশ্বের দেশগুলো, ভারত, পাকিস্তান বলুন, শ্রীলঙ্কা, আফ্রিকা, এসব দেশে এই বেশিরভাগ মানুষের জন্য এআই বেসড কাস্টমাইজ ভ্যাকসিন বা ড্রাগ কীভাবে ওরা বন্টন করবে, তার জন্য ম্যান পাওয়ার লাগবে, আশাকর্মী লাগবে, স্বাস্থ্যকর্মী লাগবে। হ্যাঁ, একমাত্র টপমোস্ট লেভেলের যে ভদ্রলোক আছেন, যাদের আশাকর্মী যাদের কাছে যান না, প্রয়োজন পড়ে না, তারা নিজেরাই আগ বাড়িয়ে ফোনে ভ্যাকসিন বুক করেন, তাদের জন্য এআই বেসড এই এবং তাদের বিশ্বাস অর্জনের জন্য এই ড্রাগ বা ভ্যাকসিনটা চলবে। অর্থাৎ দুটো উইং, একদিকে তথাকথিত তৃতীয় বিশ্বের জন্য কনভেনশনাল পদ্ধতিতে গিয়ে গুঁজে গুঁজে দেওয়া, সেটা কিন্তু যেমন ডেঙ্গু ভ্যাকসিন আসছে, এটা বন্ধ হবে না, অন্তত 2030 পর্যন্ত তো প্রশ্নই আসে না বন্ধ হওয়ার। কিন্তু পাশাপাশি ওরা হাইটেক মানসিকতার মানুষের জন্য হাইটেক উইং, হুইয়ের একটা হাইটেক উইং ওরা তৈরি করতে চাইছে, যেটা এআই বেসড হবে, এবং ড্রাগ রিসার্চ থেকে শুরু করে ভ্যাকসিন রিসার্চ থেকে শুরু করে সব কিছু এআই বেসড হবে, যেখানে এত কর্মচারী বা রিসার্চারের দরকার পড়বে না। অর্থাৎ এনিওয়ে হুতে ছাঁটাই অনিবার্য, বিশেষ করে রিসার্চ যে পোস্টগুলো আছে, ডেটা সায়েন্টিস্টের যে পোস্টগুলো আছে, ডেটা কালেক্টরের যে পোস্টগুলো আছে, সেগুলো কিন্তু যারা হুয়ের সঙ্গে যুক্ত আছেন, এখানে আমার পরিচিত সে অর্থে আমার জানা নেই, তবে ভিডিও তো অনেকের কাছেই পৌঁছয়, তারা একটু সতর্ক হন। আগামীতে বিকল্প জীবিকা বা আরও অনেক ক্ষেত্র আছে, আপনার এক্সপার্টাইজকে আপনি কাজে লাগাতে পারবেন, এমন জায়গাতে আপনারা খুঁজতে শুরু করুন যে কোথায় যাবেন। ব্যাস, এইবারে আমি এখানে শেষ করলাম এই প্রসঙ্গটি, কারণ ভিডিও দীর্ঘ হয়ে যাবে। আমি অবশ্যই এই আইসোমরফিক ল্যাবকে নিয়ে আমি ভিন্ন একটি ভিডিও করতে চাইব আগামীতে। এখানে আমি আর দীর্ঘ করছি না। আমি পাশাপাশি ডেমিস হাসাবিসকে নিয়েও, তার ক্যারিয়ারকে নিয়েও একটা আমি ওই সঙ্গে রিলেট করে, এবং এটার কী কী মানে ডিটেইলে কী কী ইমপ্লিকেশন হতে পারে আগামীতে আইসোমরফিক ল্যাবের, সেটাও আমি তুলে ধরবো। কিন্তু এই ভিডিওতে আমি সেই বিষয়ে যাচ্ছি না, ভিডিও দীর্ঘ হয়ে গেছে ইতিমধ্যেই। এবারে আসছি শেষ অংশে। আপনারা দেখেছেন, যেটা আমি শেয়ার করেছি, যেটা আমি বহু আগেই বলেছিলাম, যে এবার যত করোনা ভ্যাকসিনের ফলে, করোনা অমৃতের প্রদানের ফলে যত অসুস্থতা, ম্যালাডিজ, এলমেন্টস, সাইড এফেক্টস, আমরা এফেক্টস বলি, সাইড বলে কিছু নেই, হবে, সব কিছুই গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণের ওপর চাপিয়ে দেবে। এই পলিসিটা ওরা অনেক আগে নিয়েছিল, এবং সেটা ওরা ইতিমধ্যেই বাজারি পত্রিকাগুলোকে সামনে নিয়ে শিখণ্ডী করে প্রমোট করে ফান্ডিং কি করবে, সেখানকার সাংবাদিকরা পর্যন্ত তো মাইনে পায় ওদের কাছ থেকে।
কি করবে বলুন? ওই যে আমাদের অর্থনীতি সংস্কৃতিকে ধ্বংস করে আমাদের আরও বেশি প্রলোভন দেখিয়ে স্ট্যাটাস লাইফ, ঝাঁ ঝকঝকে মল, এটা দেখিয়ে আমাদেরকে আমাদের ভিটে মাটি থেকে ওরা বিচ্যুত করেছে। জমি কি বেচে অনেকে ডিগ্রি কিনেছেন, জমি বেচবেন না। আমি আবার বলছি, এ নিয়ে ভিন্ন ভিডিও আছে। আগামীতে যে অবস্থা হবে খাদ্যের ক্ষেত্রে, বিশেষ করে ফুড কন্ট্রোল নিয়ে তো আমি বহুবার বলেছি, কত বিষয় আছে। জমি রাখুন, জমি তার যার আছে সে ধরে রাখুন, আর যার অল্প আছে একটু বাড়ানোর চেষ্টা করুন, ওটাই আসল অ্যাসেট। কারেন্সির পেছনে দৌড়বেন না। হ্যাঁ, গোল্ড সম্ভব হলে, জায়নিস শক্তি ইহুদিরা গোল্ডকে কেন্দ্র করেই কিন্তু বিশ্ব শাসন করেছে। গোল্ড স্ট্যান্ডার্ড, গোল্ড স্ট্যান্ডার্ড, গোল্ড স্ট্যান্ডার্ড, গোল্ড রিজার্ভ, কোন দেশের কত গোল্ড রিজার্ভ তার উপরে ভিত্তি করে তার কত সম্মান ক্ষমতা। গোল্ড রিজার্ভ, গোল্ড স্ট্যান্ডার্ড, খেয়াল করুন, বুঝুন বুঝুন। ওরা বলে দেয় সব কিছু, কিন্তু রহস্য করে বলে, ধাঁধা করে বলে, ডাইরেক্টলি বলে না। কিন্তু আমাদের বিনোদনে ব্যস্ত রেখে ওরা কাজ উদ্ধার করে। তো সেই দালাল মিডিয়া কি বলছে? ফুসফুসের ক্যান্সার বেড়ে গেছে, যারা বিড়ি সিগারেট ছুঁচ্ছেন না, ছোননি, তাদেরই নাকি বেশি করে হচ্ছে। কি বিপজ্জনক কথা বলুন তো। এতদিন আমাদেরকে জানানো হলো, আমাদের সিগারেটের বিজ্ঞাপনে বলা হলো, মানে ভয় দেখিয়ে সতর্কীকরণ করা হলো, অ্যাডভাইসারি দেওয়া হলো যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এবং সেখানে ক্যান্সারের ছবি টবি, সে ভয়ানক ভয়ানক ছবি টবি দেওয়া হলো। বেশ ভালো কথা, দেওয়া হলো, মানুষের স্বাস্থ্য রক্ষার্থে উদ্যোগ। বেশ, অনেক প্রেমিকা, অনেক গৃহবধূ, অনেক স্ত্রী তার মনের মানুষের ঠোঁট থেকে সিগারেটটি কেড়ে নিয়ে বলল, কথা দাও তুমি আর ছোঁবে না। কেউ কেউ শুনলেন, কেউ কেউ শুনলেন না। যারা শুনলেন তারা নিশ্চিন্ত ছিলেন, বা যারা ঠোঁটে কখনো সিগারেট ঠেকাননি তারা আরও নিশ্চিন্ত ছিলেন যে না, আমাদের অন্তত ফুসফুসের ক্যান্সারটা হবে না, লাং ক্যান্সারটা হবে না। কিন্তু আজকে অটোতে সেই ফুসফুসের ক্যান্সারের কাহিনীটা কিন্তু সদ্য নয়, এটা বাড়বে আগামীতে। ওর বাবার ক্ষেত্রে ধরা পড়ল থার্ড স্টেজ, একবারে থার্ড স্টেজ। আবার সব কিছু শেষ করে দিয়ে লাখ লাখ টাকা নিয়ে ব্যয় করে উনি চলে গেলেন। ইউ ওন নাথিং বাট ইউ উইল বি হ্যাপি। এমনি কি আর ওরা বলে? ধরুন একটা এরকম কৃষকের, গরিব মানুষের, নিম্ন মধ্যবিত্তের যদি এরকম ধরা পড়ে লাস্ট স্টেজ, তাকে তো ফেলে দিতে পারবে না, তো জমি জামা ঘটি বাটি তো বিক্রি করতেই হবে। তাহলে শেষ পর্যন্ত সে কোথায় যাবে? সে তো মরেও যাবে, ফিরবে না। তাহলে কি হবে? ইউ উইল ওন নাথিং বাট ইউ উইল বি হ্যাপি, তাই না? ব্যাপারটা ওদিকেই যাচ্ছে। তো দেখুন, এটা কতগুলো, মানে এক ঢিলে বহু পাখি। আমার বারবার করে বলি কি কি হচ্ছে। প্রথমত, জলবায়ুর নাম করে ওই যে হু, আবার এখন কোথায় বিশুদ্ধ বায়ু কোথায়, হুয়ের প্যারামিটার ওরা কি করে ওই গ্লুকোমিটার আবিষ্কার করে গ্লুকোজ ফ্লুকোজকে দিয়ে ডায়াবেটিসটাকে ব্যবসা বানিয়ে দিয়েছে। সে নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, দরকার হলে আরও একটি করব। দিয়েছে তো সেটা তো আগেকার গল্প। এখন অসুখ বিসুখ বাড়িয়ে দিয়েছে, ভৌ ভৌ গুঁজে দিয়ে, মানে জায়নিস শক্তির দালাল হু, ফার্মা কোম্পানির দালাল হু। এখন আবার কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রেও হুকে কাজে লাগানো হচ্ছে, নাকি এই এয়ার কোয়ালিটি খুবই খারাপ, যেসব এলাকায় মানুষ থাকেন হুয়ের প্যারামিটার আছে, দেখবেন অনেক রকম ব্যাপার থাকে, কত কি আছে সেখানে ওরা বলে দিচ্ছে, আপনি তো আর টেস্ট করতে পারবেন না সত্যি কী বলছে। তখন আপনাকে বোঝানো হবে, ও আপনি ওই এলাকায় থাকেন, ওরে বাবা ওখানে তো বাতাসে দারুণ দূষণ, এই পার্টিকেলস ওই আছে সেই আছে, কার্বন মনোক্সাইড আছে, ডাস্ট পার্টিকেল এইরকম আছে। বাপরে, কিন্তু ভয়ঙ্কর জায়গায় থাকেন আপনি। এই কারণেই তো আপনার ফুসফুসের ক্যান্সারটা হলো। হ্যাঁ, আপনি দিনরাত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনি বিষাক্ত বায়ু গ্রহণ করছেন আপনার এলাকায়,
আর আপনি ভ্যাকসিনকে দোষ দিচ্ছেন, করোনা ভ্যাকসিনকে দোষ দিচ্ছেন। না, আপনাদের দিয়ে না কিছু হবে না। এত শিক্ষা দীক্ষা, এত পড়াশোনা করলেন, অধ্যাপনা করছেন, স্কুলে পড়াচ্ছেন, অথচ আপনারা মনে করছেন এটা করোনা ভ্যাকসিনের সাইড এফেক্টের জন্য লাং ক্যান্সারটা বাড়লো, আপনার ক্যান্সারটা হলো। কোন সোশ্যাল মিডিয়ায় কে বলেছে? কোন অধম দেবাশিস লাহা বলেছে? বা অন্য সব বলে বেড়াচ্ছে কোন বিদেশের বিজ্ঞানী বলেছে? আর আপনি এটা বুঝলেন না যে আপনি একটা বিষাক্ত জায়গায় থাকেন। মাস্ক পরুন। ক্যান্সার থেকে বাঁচতে গেলে মাস্ক পরুন। আবার এয়ার কোয়ালিটি খারাপ, হু বলেছে। এই কারণেই ফুসফুসের ক্যান্সার বাড়ছে, ফুসফুসের রোগ বাড়ছে। তাহলে ওদিকে মাস্কটাকেও ফিরিয়ে আনা যাবে, প্যানিকবাজিটাকেও করা যাবে। আবার পাশাপাশি ভ্যাকসিনের যে আসল কারণ, যে কারণে এগুলো বাড়ছে, সেটাকে ধামাচাপা দিয়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটা বলা যাবে, পরিবেশ দূষণের ব্যাপারটা বলা যাবে, এবং সেগুলোকে আটকানোর জন্য ব্যবস্থাও নেওয়া যাবে। কি বলা যাবে? এই যে ভারতবর্ষে বা আপনার এই কলকাতার এই জায়গাটাতে বা কলকাতা শহরে এত লাং ক্যান্সার বেড়ে গেল, ওরা ডেটা দিয়ে দেবে, ডেটাতে দেখবেন, ডেটা পেয়ে যাবেন আগামীতে। এটা সূত্রপাত। কারণ কি? এয়ার কোয়ালিটি খারাপ। অতএব আশপাশের যত দোকানপাট আছে, রাস্তাঘাটে যারা এগরোল বানায়, কয়লা ব্যবহার করছে এখনও, তাদেরকে তুলে দাও, তাদেরকে তুলে দাও। কারণ এয়ার কোয়ালিটি খারাপ করছে এরা। আর সেই সব ভদ্রলোকরাও ভয় পাবেন। আশেপাশে যখন ক্যান্সার বাড়তে থাকবে, এখনও কিন্তু কিছুই দেখেননি। এটা যুদ্ধ। অনেকেই এখনও লাইটলি নিচ্ছেন ব্যাপারটাকে। ওরা বলছে, দালাল পত্রিকা, যে এআই দিয়ে এমন এমন ওষুধ তৈরি হবে, আসবে, যে সমস্ত মারাত্মক মারাত্মক দুরারোগ্য রোগ সর্দি কাশির মতো হয়ে যাবে, এত সহজে ভালো হয়ে যাবে। সর্দি কাশি যেমন সহজেই ভালো হয়ে যায়, একটু কাপ সিরাপ খেলে ভালো হয়ে যায় বলে অনেকে মনে করেন। ওটা শরীর নিজেই ভালো করে। ওটা কাপ সিরাপ খেয়ে মনে হয় ভালো করেন? না না না, উল্টে ক্ষতি করেন আপনি। সময় দিন, শরীর নিজেই ভালো করে দেবে। তবে হ্যাঁ, যারা 2-3টা গুঁজে নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা যাবে না। প্রাকৃতিক পন্থায় পুরোপুরি ফিরতে হবে, তাহলে একটা আশা আছে। তো বলছে সর্দি ঠান্ডা লাগার মতো সেরে যাবে, মানে খুব পাতি হয়ে যাবে আর কি। আমি একটু বলি, হ্যাঁ হয়ে যাবে। অসুখগুলো ওরকম হবে না, সেরে যাবে ঠান্ডা লাগার মতো এটা নয়। অত সহজে সর্দি কাশির মতো সেরে গেল, ভুল। সর্দি কাশির মতো ক্যান্সার হবে ঘরে ঘরে। সর্দি কাশির মতো হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হবে ঘরে ঘরে। এখনও যেসব ঘরে হয়নি সেসব ঘরে হবে। এখনও যারা প্রতিবেশীদের দেখে ভাবছেন, তো আমার তো হলো না, আমার মনে হয় ঠিক আছে। হ্যাঁ, 1% মানুষকে অবশ্যই প্ল্যাসেবো দেওয়া হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের অঙ্গ। কিন্তু সেটা কত শতাংশ সেটা আমরা জানি না। খুব বেশি হলে 20%, 25%, আমরা জানি না। ওটা নিয়ে আত্মতৃপ্তির কোনো জায়গা নেই। তাই সেরে যাওয়াটা সর্দি কাশির মতো সহজে সেরে যাবে, ওরা এইভাবে প্রচার করছে, যাতে করে এআই বেস যে ড্রাগগুলোর বাজার হয় আগামীতে আসছে, দেখবেন লেখা থাকবে এআই। দেখবেন ওষুধ ওরা পাঠাবে, ওরা তো প্যাকেজিংই অন্যরকম হয়ে যাবে। এআই বেসড, এআই রিসার্চ লেখা থাকবে, দেখবেন। তখন মানুষ আবার বলবে, বাবা এআই সুন্দর, একটা বিশাল একটা ব্যাপার আর কি। এআই বেসড ড্রাগ কিনছি, এআই বেসড ভ্যাকসিন নিচ্ছি, আমার জন্য ভ্যাকসিন, কাস্টমাইজ ভ্যাকসিন। তো সর্দি কাশির মতো ক্যান্সার হবে, প্রিয়জনকে দেখতে পাবেন। কি ভয়ঙ্কর সেসব দৃশ্য। আমি ভয় দেখাচ্ছি না, আই এম জাস্ট গোয়িং টু পুট দ্য রিয়ালিটি in front of your eyes so that you may be mentally prepared. মানসিক প্রস্তুতি দিয়ে থাকি। আমার সহযোদ্ধারা আসছেন, পাঠকেরা আসছেন, তারা কি দেখেছেন, তার গ্রামে কজন গেছে, কজন কি, সব ডেটা তো আমি পাই। আমার মতো ডেটা, মানুষের কাছ থেকে পাওয়া ডেটা, তথ্য খুব কম লোকের কাছেই আছে।
সেটা থেকে আমি বুঝতে পারি কী হারে বাড়ছে তীব্রতাগুলো, কী হারে ইনসিডেন্টসগুলো বাড়ছে, রেটগুলো বাড়ছে। আগামী, আমি তো বলেছি, অ্যাটলিস্ট 15 ইয়ার্স এফেক্ট। কোনো সিমটম নেই, কিছু নেই, কোনো সিমটম নেই, কিচ্ছু নেই। দিব্যি আগের দিন খেয়েছে, ঘুরেছে, গল্প করেছে, রাত্রেবেলা ঘুমোতে গেছে, আর ওঠেনি। এটা মিডিয়ার খবর নয়, এটা শুনছি, আমার সহোদররা এসে বলছেন আমাকে। তারই দু একটি খবর মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এইরকম একটা ভয়ঙ্কর প্যানিক তৈরি হয়ে যাবে। এটা রিয়েল প্যানিক, সত্যিকারের মহামারী। করোনাটা ফেক ছিল, আমি বারবার করে বলেছি, আপনারা জানেন। ওটা মিডিয়াকে দিয়ে করানো হয়েছিল, রাজনৈতিক দলকে ফান্ডিং করে করানো হয়েছিল। কিন্তু এইটা সত্যি সত্যি তো আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি ফেক? এই মৃত্যুগুলো কি ফেক? এইগুলো কি ট্রিটমেন্ট প্রোটোকলের মৃত্যু? হ্যাঁ, সেই অর্থে দেখতে গেলে ভৌগোলের কারণে এই মৃত্যু, কিন্তু ফেক নয়, সত্যি সত্যি ঘটছে আমাদের চারপাশে। তাহলে এর ফলে মানুষ তো দিশেহারা হবে, প্যানিকড হবে। তখন তারা কি করবে? আমাদের মতো মানুষ না হয় যারা রিয়ালাইজ করলো, তারা ওই দিকে মারাবে না। এআই বেস ড্রাগ হোক, যাই হোক না কেন, অমরত্বের ঢপবাজি থাক না কেন, উইল নেভার get into their trap, because we have come to realize the reality. They are well aware of that these people would not budge anymore. They are going to fight back. But how many are we? We are still a negligible number in India. It's not the USA we are living in. We are not countless. We are countable people still now. So they are not worried about our resistance. They are not worried about our fight. That's why they are surging ahead with their program, with their policies. And we are here just to analyze and get mentally prepared. But we can't do anything until and unless we increase in number. তাই না? কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা সংখ্যায় বাড়ছি। ওরা জানে আমরা নেব না, হয়ে গেল। কতজন নেব না আমরা? কতজন নেব না? ভারতবর্ষের আমাদের মতো মানুষ যারা রিয়েলাইজ করেছে এবং ওদের প্যানিকে আর পা দেবে না, কত শতাংশ আছি আমরা? 10%। আগে 1% ছিলাম, সেটা বেড়ে হয়তো 10% হয়েছে। বাকি 90% তারা কি করবেন? গ্রামে গঞ্জের মানুষের কাছে এখনও আমরা পৌঁছতে পারিনি, এখনও অনেক গ্রামে যাওয়া বাকি আছে। আমি সমগ্র দেশের কথা বলছি, পশ্চিমবঙ্গেও অনেক গ্রামে যাওয়া বাকি আছে। সব জেলায় গিয়েছি মানেই সব গ্রামে যাইনি, সেই রিসোর্স আমার নেই। তাই আপনাদের কাছে আহ্বান করি, যাতে সেই রিসোর্সটা আমরা করতে পারি। দুটো সভা করা, খাওয়া দাওয়া, মিষ্টি, মাইক্রোফোন ছড়িয়ে দেওয়া যায় যাতে করে বেশি করে। আমার বিশ্বাস সেটা আমরা পারবো, কারণ আগামীতে ডেঙ্গু ভ্যাকসিনটার ক্ষেত্রে অন্তত আমাদের আরও অনেক বেশি অ্যাক্টিভ ভূমিকা নিতে হবে। অন্তত গ্রামেগঞ্জে গিয়ে এই ব্যাপারটা দিয়ে আসতে হবে, বাধ্যতামূলক নয়। কারণ ওই আধার কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে শুরু করে এমনভাবে জাপটে ধরেছে না ওদেরকে। আমার গ্রামে গ্রামে গিয়ে শুনতে হচ্ছে সেই সময় কেন আপনি আসেননি, আমাদের হয়ে কেউ বলার লোক ছিল না। আমরা ফাইট করতে চেয়েছিলাম, কিন্তু আমরা ভয় পেয়েছিলাম, আমাদের পাশে কেউ ছিল না, কোনো নেতা ছিল না। আমি তাদের কথা দিয়ে এসেছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এসেছি যে আমাকে শুধু ডাকবেন এবারে যদি এরকম আগামীতে কিছু ঘটে। মনে রাখবেন, আমেরিকাতে লোক সংখ্যা কত কোটি দেখে নেবেন, 30 কোটিরও কম। আমাদের ভারতবর্ষের 2.5 গুণ দেশ। ওখানে ডিপপুলেশনের প্রয়োজন যতটুকু ছিল ওরা করে নিয়েছে। ওখানকার মানুষ সচেতন, তারা ফাইট করছে। ইউরোপের লোক সংখ্যার নেগেটিভ বার্থ, সেখানে জন্ম দেওয়ার জন্য পয়সা দেওয়া হচ্ছে। নরওয়েতে
আমি দেখে এসেছি সুবিধে সন্তান জন্মালে। আমাদের দেশে তো সেটা হবে না। আমাদের দেশে ওদের লক্ষ্য আরও কমাতে হবে, কমাতে হবে, কমাতে হবে। ইউজলেস ইটার সবচেয়ে বেশি আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে। আমার সহযোদ্ধারা তো জানেন, তারা তো জানেন বিভিন্ন রকমের সে ভিডিও, বিভিন্ন রকমের কিছু ইউরোপ আমেরিকার ভিডিওগুলো ঘোরে। কেউ বলেন 50 কোটি লোক লাগবে পৃথিবীতে, তার বেশি দরকার নেই, নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম যখন হয়ে যাবে পুরোপুরি, এআই রোবোটিক্স চলে এসেছে। কেউ বলছেন 100 কোটি, কেউ বলছেন 50 কোটি। যাই হোক, যেটাই হোক না কেন, সেই লোকগুলো কোথাকার হবে? অবশ্যই তারা ইউজলেস ইটার্স হবে না। তো সেই লোক কোথায় বেশি আছে? তা ওদের মতে ইউজলেস ইটার্স তো আমাদের দেশগুলোতেই বেশি। তো এই 50-100 কোটি যাদেরকে ওরা বাঁচিয়ে রাখবে, যে শ্রেণীটাকে বাঁচিয়ে রাখবে, তারা কি আমরা নই? তাদের বেশিরভাগই আমেরিকান, ইসরায়েল, ইহুদি বা অন্য দেশ, প্রথম বিশ্বের দেশগুলো। সেই জনসংখ্যা, হাইটেক জনসংখ্যা, সম্পন্ন মানুষ, টপ লেভেলের মানুষ, মেধার মানুষ বলে ওরা মনে করে। এবং দালাল মেধা হলে হবে না, দালাল মেধা মানুষ, তাদেরকেই ওরা 100 কোটির মধ্যে হোক, 50 কোটির মধ্যে হোক, সেই শ্রেণীর মধ্যে ওরা জায়গা দিতে চাইবে। বাকিদের দেবে? আমাদের পরাণ মণ্ডল, আফজল, এদেরকে দেবে না। তাই ডিপপুলেশনের প্রয়োজন এই তৃতীয় বিশ্বেই এখন সবচেয়ে বেশি। তাই হুয়ের দাদাগিরি বলুন, ফার্মা কোম্পানির দাদাগিরি বলুন, এই তৃতীয় বিশ্বে আগামীতে আরো বাড়বে। প্যানিকবাজি, ভয় দেখানো বাড়বে, শুধু মিডিয়ার ভয় দেখানো নয়। Not only media triggered panic, I am talking about the administrative terror. আমাদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হবে। জীবিকা নেই, চাকরি নেই, বাকরি নেই, থাকবে শুধু পুলিশের চাকরি। তাও বেশিরভাগই কন্ট্রাক্ট বেসিস, কিন্তু পুলিশে পার্মানেন্ট লোক ওরা নিতে থাকবে, কারণ ওটা দরকার আছে। অন্য ক্ষেত্রে সবশেষ শিক্ষকদের ওদের কাজে লাগবে না। এআই চলে এসেছে, বেসরকারি স্কুলগুলো চলে এসেছে, কম মাইনেতে বহু শিক্ষিত বেকার বেগতি ওরা কম মাইনেতে রাখতে পারবে, লাভটা বেশি হবে। বাকিদের শিক্ষার দরকার নেই, ভাতা নিয়ে বেঁচে থাকলো, বা ওই বেসিক এনজিওগুলো আছে তারা তাদেরকে ফেমিনিস্ট বানাবে, বা ফ্রি সেক্সের এডুকেশন দেবে। ওরাও আসলে দিশেহারা। ওরাও যে ঠিক একদম টাইমলি ওদের টার্গেট পূর্ণ করতে পারবে আমি তা মনে করি না। কারণ রেজিস্ট্যান্স তো হচ্ছে, রেজিস্ট্যান্স দুরকম হচ্ছে। ইউরোপে আমেরিকা যেমন অ্যাক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে, আমাদের দেশে প্যাসিভ রেজিস্ট্যান্স হচ্ছে। সুতরাং আই এম কোয়াইট অপটিমিস্টিক যে ওরা পারবে না। কিন্তু তাই বলে কি আমাদের টোটাল কন্ট্রোল পারবে না? একটা পার্সেন্টেজ ওরা করতে পেরেছে হয়তো এখনও পর্যন্ত। অনলাইন প্রমোশন বলুন, বিভিন্ন ক্ষেত্রে স্বনিযুক্তি বিনাশ, সেটা হাফ টু 10% ওরা করতে পেরেছে, আমার এটা সমীক্ষায় মনে হয়েছে। কিন্তু এখনও অনেকটা পথ বাকি, ওরা সেটার চেষ্টা করছে। তার জন্য গ্লোবাল ওয়ার্মিংকে সামনে রেখে ভয় দেখিয়ে আগামীতে হকার আপনারা জানেন যে হাওড়া সেকশন থেকে সব হকার তুলে দিয়েছে, শিয়ালদাটা আছে, এবার এসি ট্রেনের অপেক্ষা। ভাড়া ওরা অনেক দিন বাড়ায়নি, 5 টাকায় আপনি অনেক দূর বেলঘরিয়া থেকে চেপে শ্যামনগর পর্যন্ত যেতে পারেন 5 টাকায়। সেটা কি থাকবে? আর থাকবে না। ওই জন্য ওরা ভাড়াটা বাড়ায়নি, ওরা একবারে এসি ট্রেন চালু করবে, ইন্টারসিটি চালু করবে। সাধারণ মানুষ, হকার, ইউজলেস ইটার্সরা আর গণপরিবহন ব্যবহার করতে পারবে না। দেখতে থাকুন, ধাপে ধাপে সব হবে। আর তার মাঝখানে অনেকেই গণপরিবহনে ওঠার প্রয়োজনই তাদের আর পড়বে না, কারণ তারা স্বর্গের পরিবহনে চলে যাবেন। এই মুহূর্তে যে আমি আপনাদের সঙ্গে সামনে ভিডিও করছি, লাইভ করছি, এই মুহূর্তেই এই কারণে যে ঘুঘুয়ের কারণে কত মানুষ, কত প্রাণ ঝরে যাচ্ছে গোটা বিশ্বে, সেটা আমরা জানি না। কিছু কিছু খবর আসবে অবশ্যই অনলাইনে, ফেসবুকে। এই পর্যন্তই। তো যাই হোক, আমি আবার বলছি, আহ্বান রাখছি, সক্রিয় প্রচার করুন। মাঠে ঘাটে, বাস স্টপে, ট্রেনে, অটোতে মঞ্চের দরকার নেই।
শুধু আরটিআই দিয়ে আর হবে না আগামীতে। আপনাদের এলাকায় অন্তত 2-3 জন যিনি আপনার পাশে থেকে স্বাস্থ্যকর্মীদের মুখের উপর কথা বলতে পারেন, পুলিশের মুখের উপর কথা বলতে পারেন, প্রয়োজন পড়লে, আগামীতে তো প্রয়োজন পড়বেই, সেটা করুন। আমি তো আছি, আমি তো ফোনে সামলাচ্ছি, একসঙ্গে তো 10 জায়গায় যেতে পারবো না, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু হতে চলেছে আগামীতে। কারণ ওরা জানে মানুষ আর সহজে এমনিতে নেবে না, কোয়ার্শনের দরকার আছে। কি ভাবছেন? বিশ্বাস হচ্ছে না? না, গণতান্ত্রিক দেশে এরকম করে করবে? আপনারা যদি এখন থেকে আশপাশের প্রতিবেশীদের সজাগ না করেন, তারাই বলবে করোনার সময় হয়েছে না, করোনা ছড়াচ্ছেন আপনি, পুলিশে ফোন। হ্যাঁ, তেমনই ঘটবে। কারণ এই যে আগামীতে যত মৃত্যু ঘটবে, হার্ট অ্যাটাক বলুন, ব্রেন স্ট্রোক বলুন, ক্যান্সার বিশেষ করে, এগুলো যেগুলো ঘটতে থাকে এবং সেগুলোকে যদি ওরা গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপর পরিবেশ দূষণের ওপর চাপিয়ে দিয়ে পলিসি তৈরি করে এবং ভ্যাকসিনটাকে সেই কারণে ব্যবহার করে, তো সেই ক্ষেত্রে আপনি যদি না নিতে চান, তখন আপনার ওপর প্রতিবেশীরাই কিন্তু চাপ দেবে, যেমন করে করোনার ওপর দিয়েছিল। তো সেই সময় তো মিডিয়ার প্যানিক ছিল করোনার ক্ষেত্রে, কিন্তু এবারে তো আপনার প্যানিকটাকে রিয়ালিটিতে দেখতে পাবেন আপনারা, ঘটছে। তো সেই দায়গুলো যদি আপনার ওপর চাপানো হয়, যে কি করবেন তখন, তাহলে সেখান থেকে বাঁচতে গেলে আপনার আশেপাশে ফ্ল্যাটে বা এরকম অন্তত কিছু মানুষকে আপনাকে রাখতে হবে পাশে, যে যা আপনার সঙ্গে এসে বলবে না না না, এটা আমাদের জন্য এসব হচ্ছে না, আমরা ছড়াচ্ছি না, আমরা ক্যান্সার ছড়াচ্ছি না, আমরা অমুক রোগ ছড়াচ্ছি না, আমরা ডেঙ্গু ছড়াচ্ছি না। এটা জোর গলায় বলতে হবে, সেই সংখ্যাটা খুব জরুরি। টার্গেট লাইন ডেঙ্গুর ভ্যাকসিনের 2026 নভেম্বর ডিসেম্বর, দেরি আছে। এই সময়টা কাজে লাগান। কিভাবে কথা বলতে হবে আমি অনেককে বলেছি, একাধিকবার অনেকে এসেছেন। সেরকম হলে আমি যেতে প্রস্তুত আছি। অন্তত 10-15 জন নিয়ে কোনো কিছু করুন, একটা ঘরোয়া আড্ডা। মানে ইতিমধ্যে সবাই বুঝে গেছেন এমন নয়, যারা অল্প বুঝেছেন বা বুঝতে চাইছেন তাদেরকে নিয়ে করুন। নইলে কিন্তু পরে আর সময় পাবেন না। ওরা সর্বস্ব প্রয়োগ করে আমাদেরকে কিন্তু ঘিরে ফেলেছে। দে হ্যাভ সিম্পলি ব্যারিকেডেড আস। আমরা ভাবছি যে আমরা ফ্রি, আমরা হাঁটাচলা করছি, খাচ্ছি, এগরোল খাচ্ছেন কেউ কেউ, প্রেমিকাকে নিয়ে বেড়াতে যাচ্ছেন, বইমেলায় আসছেন, মনে হচ্ছে যে ফ্রি, বাট ইটস অ্যাকচুয়ালি অ্যান ইলিউশন। ইউ আর নট ফ্রি, উই আর নট ফ্রি, উই আর অলওয়েজ আন্ডার সার্ভেলেন্স। Our genetic informations have been compromised. আমাদের জেনেটিক ইনফরমেশনই ওদের কাছে চলে গেছে, তারপরে কি বাকি থাকে? কি বাকি থাকে? যাই হোক, আমি শেষ মুহূর্তে এই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছে। আমার মাথাতেও ছিল, আজকেও এক সহযোদ্ধা পাঠক বললেন একটি ভিডিও বানাতে। আমি পরে বানাবো, এখন সময় পাবো না। এখন বইমেলাকে কেন্দ্র করেই আরও মানুষকে যাতে করে আমি বইমেলায় আনতে পারি সেই চেষ্টাই করছে, আহ্বান করছে। কারণ আবার বইমেলা সামনের বছর অনিশ্চিত। তো সে ভিডিওটির বিষয় হচ্ছে, যারা সন্তান জন্ম দিচ্ছেন, মানে আমাদের অনেকেই আনভ্যাকসিনেটেড শিশুর মানে এর মধ্যে এসেছে। আমি একটি ছবিও সাম্প্রতিক দিয়েছি। এবং অনেকেই, শুধু তাই নয়, অনেকেই যারা সম্প্রতি বাবা মা হয়েছেন এবং আগামীতে হবেন, তারা চাইছেন সন্তান লালন পালন প্রাকৃতিক পন্থায় করলে কীভাবে কী করা যায়। শুধু শরীর নয়, মনের বিকাশ, শরীরের বিকাশ, দেহ মনের সর্বাঙ্গীন বিকাশের জন্য কি কি করা যেতে পারে, কোন অভ্যেস
কোন প্রকৃতি, খাদ্য, মালিশ, বিভিন্ন রকমের যে বিষয় আছে, হ্যান্ডেল করা, কনভারসেশন কিভাবে করা যেতে পারে। অর্থাৎ ব্যাপারটা এরকম, ওরা মিডিয়া দিয়ে, সিলেবাস দিয়ে, আশপাশ দিয়ে, মোবাইল দিয়ে, রিল দিয়ে ছোটোবেলা থেকেই যেমন ব্রেন ওয়াশ করতে চাইছে আমাদের নবজাতকদের পারিপার্শ্বিক থেকে, তার পাল্টা একটা সিস্টেম যেটা প্রকৃতি আমাদেরকে বলে, কিন্তু আমরা বুঝতে পারি না, বুঝতে চাই না। প্রকৃতির সেই প্রোগ্রামিংটা, সেটা আমরা কিভাবে পৌঁছে দেব নবজাতকদের কাছে, সে বিষয়ে একটি ভিডিও করার ইচ্ছে আছে আমার আগামীতে। তো মাথাতে ছিল, কিন্তু আজকে সেই সহজতা মনে করিয়ে উস্কে দিলেন ভাবনাটা, সেটা আপনাদের জানাবো। আজ এই পর্যন্তই। আবার আহ্বান রাখছি, যারা এখনও আসেননি, স্টল নাম্বার 148, গেট 2 নম্বর গেট, কলকাতা বইমেলা, সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্ক, চলে আসুন। কালকেও আমি 1টা-1:30 এরকম সময়ে ঢুকে যাব, 2টোর মধ্যে তো অবশ্যই ঢুকবো। যারা নিশ্চিত আসছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তারা জানাবেন। দেখা সবার সঙ্গেই হচ্ছে, আমি শেষ পর্যন্ত থাকছি। আর যদি কোনো কারণে স্টলে না দেখেন, জিজ্ঞাসা করে নেবেন, তারা বলে দেবেন আমি আশেপাশেই আছি, বা হয়তো 10 মিনিট পরে ঢুকবো, বা আমাকে জানলে তো সরাসরি আমাকে মেসেজ করে নেবেন বা কল করে নেবেন। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা শুধুমাত্র বই নিয়ে ফিরে যাবেন এমন নয়। এই কারণেই আমি চেষ্টা করি যতটা সম্ভব বেশি থাকার, কারণ মুখোমুখি কথা বলা অত্যন্ত জরুরি, যাতে করে পরবর্তীকালে আপনি আমাকে ডাকলে, আপনার সমস্যায় হোক বা সবার কারণে হোক, আমি নির্দ্বিধায় আপনার কাছে চলে যেতে পারি। এই কারণেও এটা জরুরি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা আমি ইদানিংকালে বলি না, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের সহযোদ্ধা, সেটাকে চালান, দেখেন। আমি খুব একটা সময় দিতে পারি না। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা করা হয়েছিল করোনার সময়, যখন আমার ফেসবুক ব্লক করে দেওয়া হয়েছিল, সেই সময় ওটা করা হয়েছিল লেখালেখি ছড়িয়ে দেওয়ার জন্য। তো এখন ফেসবুক চলছে। তো তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন রকমের এলিমেন্ট ঢুকে তারা ব্যাপারটা এমন একটা মাত্রায় নিয়ে গিয়েছিল, ধর্ম, বিভিন্ন রকমের জঘন্য ঘটনা ঘটে এক সময়, বিভিন্ন অচেনা মানুষকে ঠকানোর ফলে, কারণ অনেক ফেক প্রোফাইল ছিল সেখানে। তো সেখানে আমি অকাতরে বিনা প্রশ্নে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করিয়েছিলাম, তাতে করে একটা বিশ্রী রকম সিচুয়েশান হয়। তো তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং যিনি অ্যাড করেন তাকেও বলা আছে যে ব্যক্তিগত পরিচয় মুখোমুখি না হলে, আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমারটাই বলি আর কি, তিনি কতটা কী করছেন আমার পক্ষে জানা সম্ভব, তবে যথেষ্ট কেয়ারফুল সে। তো প্রথমত হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যক্তিগত পরিচয় থাকতে হবে আমার সাথে, তার মুখোমুখি হতে হবে, তবেই আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব, তিনি যদি চান অবশ্যই। আর একটি ব্যাপার, সে দূরে থাকলে, ধরুন কেউ হয়তো বোম্বেতে থাকে বা তামিলনাড়ুতে থাকে, তার পক্ষে তো বইমেলায় আসা সম্ভব নয়, আর সেখানে আমি যাইও নি তামিলনাড়ুতে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তার সঙ্গে ফোনে কথা বলে বা তার ঠিকানা বা তার পরিচয় সম্পর্কে জেনে হোয়াটসঅ্যাপে তার অন্তত মুখশ্রীটি দেখে সিদ্ধান্ত নিয়ে থাকি। কিন্তু যারা পশ্চিমবঙ্গে আছেন, এখনও 4-5 বছর হয়ে গেল পশ্চিমবঙ্গেই আছেন, সেই কত সুদূর জায়গা থেকে, উত্তরবঙ্গ থেকে, বালুঘাট থেকে, কোচবিহার থেকে, হিলি থেকে, কত দূর থেকে মানুষ এসে আমার সঙ্গে দেখা করেছেন, অন্তত একবার তো করেছেন, একবার তো দেখা করা যায়। তো আপনার যদি আমাকে সত্যিই প্রয়োজন মনে করেন, আপনি আমাকে আপনাদের জীবনে দরকার আছে, আপনার শিশুর স্বাস্থ্যের কারণে আমাদের মতো মানুষকে দরকার আছে, তাহলে আপনি পরামর্শের কারণে ক্ষেত্রে দরকার আছে, তাহলে আপনি জীবনে একবার, আপনি যত দূরেই থাকুন, আমি পশ্চিমবঙ্গের কথা অন্তত বলছি, আপনি আসতে পারেন না, দেখা করতে পারেন না আমাদের সাথে? পারেন তো? আর যদি না পারেন তাহলে দরকার নেই, কোনো প্রশ্ন নেই, আপনি দূরে থাকুন। দূর থেকে আমি অকাতরে ফেসবুকে লিখি, পোস্ট করি, পড়ুন, ছড়িয়ে দিন। যদি মনে করেন এতেই আপনি ভালো থাকবেন, কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ফোর্স। কিন্তু আমার এই পলিসিটা আমি আপনাদের জানিয়ে দিলাম। আজ এখানেই, আবার দেখা হবে
কাল যারা আসছেন স্বাগত জানাই কলকাতা বইমেলায়। শুভরাত্রি।